আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস আমাদের মহান ভাষার মাস। আমরা সকল ভাষা শহীদদের প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি এই কথাটাও বলতে চাই যে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমাদের জাতীয় নিরাপদ খাদ্য দিবস ঘোষিত হয়েছে এবং 2রা ফেব্রুয়ারি আমরা জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে পালন করি 2018 সাল থেকে। আমরা এই বছর 2021 সালে যেটি কিনা আমাদের জন্য মুজিব বর্ষ এবং একই সাথে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর বছর, সেই বছরেও আমরা যেই আকারে যতটা বড় করে এবং যতটা তাৎপর্যময় ভাবে আমাদের নিরাপদ খাদ্য দিবস পালনের কথা ভেবেছিলাম, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সেটি সেভাবে করা সম্ভব হলো না। আমাদের আপনারা জানেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠান সংকুচিত করেছে। আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরাও অনলাইন ভিত্তিক কার্যক্রম চালাতে বাধ্য হয়েছি। 2 তারিখে নিরাপদ খাদ্য দিবসের দিনে আমরা আলোচনা করেছি আগামী 18 তারিখ দ্যাট ইজ পরশু দিন আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সেই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বলে আমরা জেনেছি। বিসেফ ফাউন্ডেশন সেখানে আমন্ত্রিত এবং আমরা সেখানে অংশগ্রহণ করব, আপনাদের হয়ে কথা বলবো। আমরা যেহেতু আগামীকালকে আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে, সেই জন্য আমরা আগামী 18 তারিখে যেহেতু অনুষ্ঠানে যাব, তার আগে আজকে আপনাদের কথাগুলো আরেকবার ভালো করে শুনতে চাই, যাতে করে আমরা বলতে পারি যে তৃণমূলে নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ আসলে কি এবং কি করা দরকার। আপনাদের বক্তব্যগুলো থেকে হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ভালো হবে। আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আমরা বিজ্ঞজনদের সাথে কথা বলছি, তারা মতামত দিচ্ছেন, কিন্তু সবসময় শুধু বিজ্ঞজনদের কথাই যথেষ্ট নয়। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের অভিজ্ঞতা শোনাটা, তাদের মতামত জানাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি, টাইটেল ঠিক করেছি যে নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ, তৃণমূলের অভিজ্ঞতা। আমাদের স্যার, আমাদের অভিভাবক কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, তিনি সবসময় আগ্রহ প্রকাশ করেন তৃণমূলের কথা শুনতে, যে তৃণমূলের মানুষরা তারা কিভাবে সমস্যাটাকে দেখছে এবং তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে চায়। তো আজকে স্যার আমাদের সঙ্গে আছেন, কানাডা থেকে যুক্ত হয়েছেন, স্যারকে স্বাগত জানাচ্ছি। আমরা জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরাও আজকে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি, তার মধ্যে ইতিমধ্যে টাঙ্গাইল থেকে শহীদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি একজন নিরাপদ খাদ্য যোদ্ধা, দীর্ঘদিন আমরা একত্রে কাজ করছি। তিনি নিরাপদ খাদ্যের জন্য মাঠ পর্যায়ে কাজ করেছেন, নিজে বিপণনের উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল শহরে, আবার কখনো কখনো পিছপাও হতে হয়েছে। কেন পিছপা হতে হয়েছে, কেন অনেক আশা নিয়ে এগিয়ে গিয়েও হোঁচট খেতে হয়, সেই গল্পগুলো আমাদের যে কারোর থেকে শহীদ মাহমুদ ভালো বলতে পারবেন। এরকম আরো কয়েকজন আজকে হয়তো থাকবেন, আমরা তারা আশা মাত্র যুক্ত করে নেব। আমাদের সহকর্মী সাজ্জাদ লতিফ, বিসেফ ফাউন্ডেশনের কর্মকর্তা, তিনিও আমাদের সঙ্গে আছেন এবং আমি যতটুকু জানি, আমি তাকে চিনি সেজন্যই আমি জানি যে সাজ্জাদ লতিফ নিজেও নিরাপদ খাদ্যের একজন কি বলবো উদ্যোক্তা, এবং সে ঢাকায় বিপণনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করেছে। শেষ পর্যন্ত তার পরিকল্পনাও হালে পানি পায়নি। এই যে কেন হালে পানি পায় না, কেন নিরাপদ খাদ্য বিপণনের কাজটি করা যায় না, সেই ব্যাপারেও আমরা সাজ্জাদের অভিজ্ঞতাটাও শুনবো, এবং আমাদের সকলের এই আলোচনাগুলো হয়তো আমাদেরকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে সহযোগিতা করবে। আমি আরো দুজনকে আশা করছি, তারা হয়তো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন অথবা যুক্ত হবেন। আমরা আলোচনাটা শুরু করতে চাই শহীদ মাহমুদকে দিয়ে, যেহেতু আজকে নেটওয়ার্কের কোনো নাই, আস্থা রাখতে পারছি না আমরা নেটওয়ার্কের উপরে। তো সেই জন্য আমরা নিরাপত্তার স্বার্থেই আমরা শহীদ মাহমুদকে দিয়ে শুরু করতে চাই, স্যার যদি অনুমতি দেন। আমরা শহীদ মাহমুদের কাছে একটু শহীদ মাহমুদের গল্পটা শুনতে চাই। আপনি সবুজ পৃথিবী নামে সংগঠন করেন, সবুজ পৃথিবী গড়ার জন্য আপনার প্রত্যয়, এবং সবুজ পৃথিবীর অংশ হিসেবেই আপনি নিরাপদ খাদ্যের জন্য লড়াই করছেন দীর্ঘদিন ধরে, 1 যুগের বেশি সময় আমি বলবো, বা 1.5 যুগ সময় ধরে আপনি করছেন। আপনি কি একটু আপনার গল্পটা সংক্ষেপে বলবেন, তারপরে চ্যালেঞ্জের কথাগুলো? ধন্যবাদ মিটন ভাই, এবং আমাদের প্রিয় জয়নুল আবেদিন স্যার, অনেকদিন পর স্যারকে দেখতেছি আর কি, মাঝে মাঝে দেখি আমি। তো আসলে আপনি যেটা বলছেন যে অনেকদিন থেকে, হ্যাঁ, এটা আমার আসলে এক ধরনের নেশাতে পরিণত হয়ে গেছে যে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতেছি আমরা। আমি যখন প্রথমে সবুজ পৃথিবী শুরু করার পর থেকেই আসলে মানে স্বপ্ন ছিল এরকম যে
নিরাপদ খাদ্য নিয়ে অনেক কাজ করব, একটা মডেল তৈরি করব, সেখানে অনেক ধরনের কাজ হবে, আমাদের বিপণনের ব্যবস্থাটা চালু করব। কিন্তু আসলে আমি যখন শুরু করলাম, প্রথমে মাঠ পর্যায়ে যখন কাজ করলাম, মাঠ পর্যায়ে কাজ করতে যে আপনি কোথায় শুরু করলেন? দর্শকরা তো সবটা জানে না। আচ্ছা, আমি টাঙ্গাইলে প্রথমে শুরু করলাম, টাঙ্গাইলের সদর উপজেলা দেলদুয়ার, অনেকগুলো উপজেলাতে শুরু করলাম কৃষক পর্যায়ে। আমাদের কাজটা সদর ছিল যে উপজেলা, প্রথমে দেলদুয়ার এবং কালিহাতী। কালিহাতী, সখীপুরেও ছিল, মধুপুরে ছিল, বেশ আচ্ছা কয়েকটা উপজেলাতে, ভুয়াপুরে ছিল চরাঞ্চলে। তো সেই কাজগুলো এখনো আছে। তো আমরা যখন প্রথমে কৃষকদের সাথে কাজ করলাম, কৃষকদের সাথে কাজ করতেছি, প্রোডাকশন করতেছি, কৃষকরা একটা কথা বলতেছিল যে আমরা সেল করতে পারি না, আমাদের বিক্রির জায়গাটা নাই। আমরা যখন বাজারে সেল করতে যাই, আমরা আচ্ছা, হয়তো বিক্রিতে আমাদের পরে আসি। কৃষকদের সাথে আপনি কি করতেন? খাদ্যকে কৃষকদের নিরাপদ সাথে আমি করার যখন জন্য প্রথমে আপনার ভূমিকা কি ছিল? জি, কৃষকদের সাথে আমি যখন প্রথমে কথা বললাম, যে কৃষকরা যে ধরনের চাষ করতেছে তাদেরকে আমি উৎসাহ দিলাম যে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। নিরাপদ খাদ্য কেন উৎপাদন করতে হবে সেটা ওনাদেরকে বুঝাইলাম, এবং এটাতে বেশি লাভ হবে সেটাও বুঝাইলাম। কারণ কৃষকরা যদি লাভ না পায়, সেক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করে না। সেক্ষেত্রে তাদেরকে আমি বুঝাইলাম যে আপনি যদি নিরাপদ খাদ্য উৎপাদন করেন, তাহলে এমনিতে আপনি যে এটা উৎপাদন করতেছেন তার চেয়ে দামটা বেশি পাবেন। সেক্ষেত্রে যখন কৃষকরা আগ্রহী হলেন, হ্যাঁ আমরা দাম যদি বেশি পাই তাহলে আমরা এটা করতে পারি। এইভাবে তাদের আমি কিছু ট্রেনিংও করাইছি, আমি সহ সরকারি কিছু সহযোগিতায় কিছু ট্রেনিং করাইছি। ট্রেনিং করানোর পরে তাদের কিছু মানে অন্যের সহযোগিতায় কিছু সাপোর্টও দেওয়া হয়েছে কৃষকদের। এরপরে কৃষকরা যখন শুরু করলো, শুরু করার পরে মানে প্রথম ধাপটা শুরু করানোটা সহজ ছিল, কারণ কৃষকরা বুঝতেছিল যে হ্যাঁ আমরা করলে আমাদের লাভ হবে। এই লাভ হবে মাথায় রেখে তারা শুরু করলো। শুরু করার পরে যখন তারা উৎপাদন করতেছে, এখন উৎপাদন করতে যখন বিক্রি করতে যাচ্ছে, তখন তারা হতাশ হয়ে যাচ্ছে অনেকটা, যে আমাকে বলতেছে ভাই আপনি যেভাবে বললেন সেভাবে তো আমরা পারতেছি না। তখন তারা আমি কোথায় ঢাকাতে বিক্রি করতে অনেকের সাথে গেল? যোগাযোগ করার তারা চেষ্টা বিক্রি করেছি, করতে গেল কোথায়? স্থানীয় বাজারে। স্থানীয় বাজারে বিক্রি করতে গেল, কিন্তু দেখলো স্থানীয় যে বাজার। ভালো এখন দাম তারা নাই। তো আসলে মানে বেশিরভাগ খুচরা বিক্রি করে না, পাইকারি সেল করতে হয়। হুম, হুম। এখন পাইকারি সেল করতে হয়, যেহেতু তারা তো অনেক উৎপাদন করে, পাইকারি সেল করতে হয়। সেক্ষেত্রে তারা যখন বাজারে নিয়ে যায়, যারা মানে যারা ব্যাপারী থাকে, যারা পাইকারি কিনে নেয়, ওরা দেখা যাচ্ছে ওদেরটার প্রতি আগ্রহটা কম থাকে। কারণ সাইজ থেকে শুরু করে সবকিছু হয়তো যারা কেমিক্যাল ইউজ করতেছে, কীটনাশক ইউজ করতেছে, তাদের যত সুন্দর হচ্ছে ওটা তত সুন্দর হচ্ছে না, যে কারণে বিক্রিতে মার খেয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা অনেকবার কথা বললাম, ঢাকাতে আমি অনেকের সাথে কথা বলেছি মার্কেটিং এর ব্যাপারে। অনেকেই আমাকে মৌখিকভাবে বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকে সাপোর্ট দিব, আপনি করেন, শুরু করেন, এই সেই অনেক ধরনের কথা বলছে। কিন্তু আসলে বাস্তবতা দেখলাম যে কঠিন। বাস্তবতায় ওইভাবে ওই অর্থে আমি কারো সাপোর্ট পাইনি। আপনি কি সাপোর্ট চেয়েছিলেন? গ্র্যান্ট চেয়েছিলেন যে আপনাকে কেউ এক মুঠে কতগুলো টাকা দিয়ে দিবে সেরকম, নাকি না না আপনার না, মালটা তারা বাজারে কিনে নেবে, বা হ্যাঁ কি জি জি সাপোর্ট জি, চেয়েছিলেন? হ্যাঁ আমার আমার যেটা উৎপাদন হবে সেটা তারা বিক্রিতে সহায়তা করবে, যাতে আমি খুব সহজে বিক্রি করতে পারি। আচ্ছা, সুতরাং তো আপনার চাওয়া আমাদের এটা ছিল আসলে না যে আপনাকে কিছু টাকা, নগদ টাকা দিয়ে দেওয়া হোক, আপনি কৃষকদেরকে না ক্ষতিপূরণ না দিয়ে না দেন, ব্যাপারটা তো এরকম নয়। না আচ্ছা। না, আমার আসলে টাকার বিষয়টা কখনোই আসে নাই। বিষয়টা আসছে যে আমাদের যে উৎপাদন হচ্ছে সেটা আমরা সেল করতে পারি, যাতে যাতে আমাদের মানে আহ, সবজি থেকে শুরু করে যেটা আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করি যাতে নষ্ট না হয়ে যায়, আমরা যাতে বিক্রি করতে পারি। কিন্তু এটা আমি অনেকের সাথে কথা বলছি, ওনারা অনেক উৎসাহ দিয়েছেন, কিন্তু বিভিন্ন ভাবে আসলে পরে দেখছি যে না, ওনারা হয়তো আমাকে যেভাবে দামের কথা বলতেছে, দেখা গেছে যে আমাদের যে খরচ হচ্ছে তার সাথে কম দাম বলতেছে, বা ঢাকাতে পাঠানোর যে ঢাকাতে আপনাকে কম খরচ বলতেছে? জি। আচ্ছা। এরপরে যেটা হয়েছে যে পাঠানোর একটা সমস্যা ছিল। এখন ধরেন যে এই আমাদের তো মানে উৎপাদন হয় অনেক, এখন কেউ যদি 10 কেজি সবজি চায় মতিঝিলে, সেটা তো আমি পাঠাইতে পারবো না। রাইট। এখন 10 কেজি সবজি মতিঝিলে পাঠাইতে গেলে আমার মানে পাঠানো খরচটা অনেক বেশি হয়ে যাবে। এখন আমরা চাচ্ছিলাম যে এরকম একটা জায়গা তৈরি হোক, আমি যেখানে 1 মণ 2 মণ পাঠাইতে পারবো, কিন্তু সেটা আমি পাচ্ছিলাম না। হয়তো কেউ বলে যে ঠিক আছে আমাকে 5 কেজি দেন, বা 2 কেজি দেন, 1 কেজি দেন, সেই ক্ষেত্রে আমাদের আসলে হচ্ছে না। আমাদের যে আমরা যেটা উৎপাদন করি সেটা আমরা সেল করতে পারি না। যেমন আমি আমার জমিতে, আমার বাড়ির আশেপাশে আমি চাষ করতেছি, আমার যে লাউ হচ্ছে সে লাউ আমি বিক্রি করতে পারতেছি না, কারণ এত আমার লাউ হচ্ছে, প্রতিদিন দেখা যাচ্ছে 8টা 10টা লাউ আমাকে বিক্রি করতে হয়। কারণ এই লাউর আমি ওইভাবে হয়তো আমি তো হয়তো বাজারে নিয়ে যাই না, এখন বাজারে নিয়ে গেলে এটা আমারটা মিক্সড হয়ে যায়,
সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যারা কাস্টমার আছে তাদের হয়তো ফোন করি, আমি ফোন করে দেখা গেছে একটা লাউয়ের জন্য আমাকে যেতে হয়, লাউয়ের দাম হয়তো 50 টাকা, আমাকে 30 টাকা রিক্সা ভাড়া দিতে হয়। এই যে সমস্যাগুলা, এই সমস্যার কারণে আসলে বারবার পিছিয়ে যাচ্ছি। এরপরে আমি আপনারা হয়তো জানেন যে আমি নিরাপদ খাদ্য বাজার নামে একটা দোকান শুরু করেছিলাম গত 1 বছর আগে। এটা আসলে মানে চালুটা হয়েছিল, ভালোই চলতেছিল, কিন্তু আসলে মানে কপাল খারাপ বলতে হয় যে আমি গত ডিসেম্বরে দোকান শুরু করলাম। ডিসেম্বরে শুরু করার পরে মার্চ থেকে শুরু হলো করোনা। করোনা শুরু হওয়ার পরে যেটা হলো যে আমার দোকানের স্পেসটা এমন জায়গাতে ছিল, আমার পিছনে স্কুল, সামনে কলেজ, মানে এছাড়া ওখানে খুব একটা লোকজন যায় না। তো আমার টার্গেটটা ছিল যে স্কুল এবং কলেজের যারা অভিভাবক আসেন প্রতিদিন 400-500 অভিভাবক ওখানে থাকেন সকাল থেকে দুপুর পর্যন্ত। আমার মূল টার্গেটটা ছিল না ওনারা অভিভাবক। কিন্তু আমি দোকান শুরু করার পরে যখন করোনা শুরু হয়ে গেল, তখন মানে বারবার আমি মানে পিছিয়ে যাচ্ছিলাম। তখন আসলে আমার ওই যে আপনি যেটা শুরুতে বলছিলেন, ওরকম হয়তো কিছু আর্থিক সাপোর্ট যদি আমি পেতাম, তাহলে হয়তো আমি আবার আমার শোরুমটা রেখে দিতে পারতাম, যে ঠিক আছে করোনা 1 বছর থাক, 1 বছরে যদি আমার লসও হয় আমি ধরে রাখি। কিন্তু আমি যখন পেলাম না, তখন আমাকে বাধ্য হয়ে দোকানটা ছেড়ে দিতে হলো। এই যে সমস্যাগুলা, এই সমস্যার কারণে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আগাতে পারতেছি না। শহীদ ভাই, আমাদের ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা জানতে চাচ্ছেন, আপনি কি কোনো সুপার শপের সাথে যোগাযোগ করেছিলেন? এখন ঢাকায় কোনো ওরকম সুপার শপের সাথে? আছে, ওরকম বড় কোন সুপার শপের সাথে আমার আসলে যোগাযোগ হয়নি। এর মধ্যে ঢাকাতে এই যে আপনার এই পান্থপথ সম্ভবত আপনার এই স্কয়ার হাসপাতালের পাশে মাদল নামে একটা দোকান আছে, ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তো কিন্তু ওনাদের মাদল, যে হ্যাঁ। চাহিদা, ওনাদের তো ছোট শোরুম, আমি গিয়েছি, আমাকে নিয়েও গেছে। তো ছোট শোরুম, এখন ওনাদের যে চাহিদা সেই হিসাবে আসলে পাঠানোটা কঠিন ব্যাপার। আমার আমার দরকার বেশি বেশি পাঠানো। এছাড়া ওরকম কোনো বড় কারোর সাথে যোগাযোগ হয় না, কিন্তু যোগাযোগ হয়েছে যারা আপনার নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন ওনাদের সাথে। কিন্তু আসলে ওনাদের আবার আমি যেটা দেখলাম যে যারা হয়তো নিরাপদ খাদ্যের কথা বলতেছে, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতেছে, ওনাদের আবার এই যে সুযোগটা নাই যে মানে আমি যেহেতু ঢাকাতে খুব বেশি চিনি না, ওরকম থাকি, মফস্বলে থাকি, সেক্ষেত্রে মানে আমি যাদের সাথে, যারা আমাকে চিনে বা আমি যাদেরকে চিনি, তারাও কিন্তু কখনো আমাকে সাপোর্টটা দেয় নাই যে সুপার শপের সাথে আমার একটা লিঙ্ক করাই দিবে, এটা নয়। জি, থাকুন। শহীদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার অভিজ্ঞতার কথাগুলো বলছেন, তিক্ত অভিজ্ঞতা, কিন্তু আমার মনে হয় এই তিক্ত অভিজ্ঞতার মধ্যে আমাদের জন্য যারা দর্শকরা আছেন এবং যারা পলিসি মেকাররা আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে একটা স্বপ্ন গুড়িয়ে যায় বা কুড়িতেই ঝরে যায়। শহীদ মাহমুদ শুরু করেছিলেন, কিন্তু তার পণ্য তিনি বিক্রি করতে না পারায় আজকে তিনি অলমোস্ট পথে বসার মতো অবস্থা, এবং তিনি বিপণনের বাতিটা টিম টিম করে চলছে। আমি এবারে একটু খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে খায়রুল বাশার। আমি খায়রুল বাশারকেও প্রায় 20 বছরের বেশি সময় ধরে চিনি এবং জানি। খায়রুল বাশার বর্তমানে একজন বিশিষ্ট আয়ুর্বেদা চিকিৎসক, কিন্তু তিনি অর্গানিক ফার্মিং এর একজন খুব বড় যোদ্ধা ছিলেন আমার সঙ্গে। আমরা একসাথেই কাজ শুরু করেছিলাম। এবং আমি জানি যে আমাদের খায়রুল বাশার ভাই তিনি মধু বিপণনের কাজ শুরু করেছিলেন যখন তিনি চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি মধু বিপণনের কাজ করলেন। সাম্য মধু নামে তার ব্র্যান্ড বিএসটিআই থেকে রেজিস্ট্রেশনও করা আছে। কিন্তু তারপরে এখন আমি যতটুকু শুনেছি বা জেনেছি, খায়রুল বাশারের মধু বিক্রি অত ভালো হচ্ছে না, বা মার্কেটটা অত ভালো নয়। খায়রুল বাশার নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছে আমি দেখতেছি। তো যাই হোক, উনি যদি আসেন আমি ওনাকে জিজ্ঞেস করবো। তো আমি ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম দর্শক মন্ডলী, যে খায়রুল বাশার একজন নিরাপদ মধু বিক্রেতা হওয়া সত্ত্বেও কেন তিনি বেচতে পারছিলেন না, সংকটের জায়গাটা কোথায়? তার অভিজ্ঞতাটা আমরা তার কাছে শুনবো, যেহেতু তিনি নেটওয়ার্কের কারণে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত নেই। আমি সাজ্জাদ লতিফের কাছে একটু আসি। সাজ্জাদ লতিফ, আপনি তো নিরাপদ খাদ্য নিয়ে অনেকবার উদ্যোগ নিতে চেয়েছেন। আপনি চেয়েছিলেন যে ঢাকায় আপনি একটা বিপণন কেন্দ্র গড়ে তুলবেন। খায়রুল বাশার ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি এসছেন। বাশার ভাই শুনতে পাচ্ছেন? বাশার ভাই? না, শহীদ একটু মিউট করে রাখলে হয়। শহীদের পিছন থেকে। জি মিঠুন ভাই, সালাম আলাইকুম। ওয়াসলাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে আমি যখন কথা বলি তার অনেক পরে তার কাছে যায়।
যাদের কথাটা তাহলে শুনে আসি ততক্ষণে। জি জি, সাজ্জাদ, আপনার কাছে প্রশ্ন আমার, আমি জানি আপনার যে কথা কিছু, যে আপনি অনেকবার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তারপরে আর আপনার উদ্যোগ হালে পানি পায়নি কেন? কোথায় বাধা ছিল? ধন্যবাদ মিটন ভাই। আমি আসলে আপনার সাথে কাজ করার শুরুতে 2011 সাল থেকে বুঝতে পারি যে নিরাপদ খাদ্য বিষয়টা নিয়ে মানে আপনার এখানে সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল যে আসলে, এবং সেটা আমি নিজে আত্মস্থ করার চেষ্টা করেছি যে আসলে আমাদের বেঁচে থাকার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। কিন্তু সেই ইয়েতে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যদি আমাদের ভাঙ্গার ফিওয়ার্ল্ডে 2টা সেন্টার আছে বা বা এর মাধ্যমে আরো কিছু অর্গানিক ফার্মিং বা নিরাপদ সবজি বা খাদ্য উৎপাদনকারীদের সাথে পরিচয় আছে, তখন চিন্তা করলাম যে আমি কেন একা এটাকে মানে ব্যবহার করব, যে আমি আমার পরিচিত জনকে কেন এটা পৌঁছে দিতে পারবো না, এবং সেটা আমি মনে করলাম যে অনেকটা সেবামূলক হতে পারে এবং এটা একটা ব্যবসাও হতে পারে। কিন্তু আসলে আমাদের এই বিসেফ ফাউন্ডেশনের লাইভ টক শোতে জনি রবিন্স স্যার একটা প্রোগ্রাম করছেন মনোজাগতিক পরিবর্তন। আসলে এখানে অনেকগুলো বিষয় ফ্যাক্টর কাজ করে যে কেন আমরা এই বিষয়টা ইয়ে করতে। আমি অনেক আমাদের পরিচিত জনদের অনেকের বাসায় আমি ব্যাগ বয়ে বয়ে নিরাপদ খাদ্য দিয়ে আসছি, কিন্তু একবার যখন দিয়েছি সেকেন্ড টাইম কিন্তু আর আমার কাছে অর্ডার আসেনি। কেন আসেনি? সে মনে করতেছে বাজারে এর থেকে আমি কম দামে পাই, কিন্তু আমি যে তাকে ভালো একটা জিনিস দিচ্ছি সে সেটাকে সেভাবে নিচ্ছে না। কিন্তু বলার সময়, কথা বলার সময় ঠিক আছে আমি ভালো জিনিসটা পাই। মানুষের মনোজাগতিক পরিবর্তনটা খুব জরুরি, যে আমি নিরাপদ খাদ্যটা নিব, আমি প্রাইসটাও বেশি দিব, কিন্তু এই জায়গাটা মানুষ কম্প্রোমাইজ করতে চায় না। তারা বাজার দরেই কিন্তু নিরাপদ খাদ্যটা গ্রহণ করতে চায়। যেমন আমি যদি পঞ্চগড় থেকে কোনো একটা জিনিস আনি, সেটা আমার প্রাইসটা অনেক বেশি পড়ে যায়, কারণ হচ্ছে যে আমি তো এক ট্রাক মাল আনতে পারি না, আমাকে 10 কেজি 15 কেজি 20 কেজি আনতে, সেটা আমাকে ট্রাকে করে আনতে হয় না, বাসে ভাড়া দিয়ে আনতে হয়। সেজন্য আলটিমেটলি প্রাইসটাও বেশি হয়ে যায়, এবং এই প্রাইস বেশির কারণে অনেকে নিতে চায় না। তারপর হচ্ছে এটা গ্রামের কৃষকরা আসলে যার কাছে চাচ্ছি, প্রেজেন্টেশনটা আমার হয়তো ওরকম মানে সুন্দর হয় না, প্যাকেজিংটা ভালো হয় না, যার জন্য ওরা তারপরে নিরাপদ খাদ্য বা অর্গানিক যেটাই বলি না কেন, সেটা হচ্ছে যে এটা দেখতেও ভালো লাগে না। ওই আপনার গ্রোথ হরমোন দেওয়া বা অন্যান্য মেডিসিন দিয়ে যেটাকে পলিশ করা হয়, কিন্তু এই খাবারগুলা ওরকম পলিশ হয় না, প্যাকেটজাত ওরকম হয় না, যার জন্য মানুষ আগ্রহটা কম হয়। পরিবহন খরচটা বেশির কারণে দাম বেশি পড়ে। আর হচ্ছে যে কৃষকরা হচ্ছে যে উৎপাদন করতে আগ্রহী হয় না, কারণ তারা সামান্য কিছু আমার কাছে 5 কেজি 10 কেজি বিক্রি করবে, কিন্তু বাল্ক প্রোডাকশনে গেলে তারা কিন্তু এটাকে বিক্রি করা অন্যান্য সাধারণ কৃষকরা যেভাবে কীটনাশক বা সার দিয়ে উৎপাদন করে তাদের মূল্যে বিক্রি করে, তাহলে কেন তারা কষ্ট করতে যাবে? সেই জিনিসটা তাদের মধ্যে কাজ করে। আর একটা হচ্ছে যে কৃষকরা কিন্তু নিরাপদ অনিরাপদ কোনটা এটা বিচার করে না। তারা বিচার করে আমি প্রোডাকশন করব, পয়সা পাবো, বাস, এর বেশি কিছু আমার দরকার নাই। কিন্তু সেই পরিবর্তনটা আনতে হলে কৃষকের কাছে পরিবর্তন আনতে হবে, আমাদের কাস্টমার, আমার যা ভোক্তা, তাদেরও মনোজাগতিক পরিবর্তন আনতে হবে, যে আমি ভালো জিনিসটা যদি চাই তাহলে আমি ভালো পয়সা দিতে দিতে আমার মানে ইচ্ছাটা হবে। কিন্তু সেই জায়গাটার মধ্যে অনেক দুর্বলতা আছে। আমি এইসব কারণে অনেকবার উদ্যোগ নিয়েও আসলে আগাতে পারিনি। আমার কাছে পরিষ্কার হলো না, প্রণব দাও জানতে চাচ্ছেন আপনি কি উৎপাদন নাকি বিপণনের উদ্যোগ নিয়েছিলেন? আমি আপনার হয়ে প্রণব দাকে উত্তরটা দিচ্ছি যে আপনি বিপণনের উদ্যোগ নিয়েছিলেন। উৎপাদনে কিছু কাজ করেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য ছিল বিপণন। কিন্তু বিপণনে পরিষ্কার হলো না। একটা জায়গা বুঝলাম যে মালটা এখানে পরিবহন কষ্টের কারণে ঢাকায় যে ওইটার কষ্ট দাঁড়ায়, সেই কষ্টে মানুষ কিনতে চায় না। তো আর কি, তাহলে কেউ না কেউ তো ঢাকায় ব্যবসা করছে এখনো। আমরা তো কিছু কিছু দোকানের কথা জানি যে তারা নিরাপদ খাদ্য করছে এবং আমাদের পরিচিত অনেকেই আছে। তো তাহলে তারা কিভাবে করতে পারছে? সেটা যদি বলেন আসলে এত ইসের মধ্যে গুটি কয়েকজন করছে, সেটা খুব বেশি এক্সাম্পল বলে আমার কাছে মনে হয় না। যেন প্রবর্তনা করতেছে, তার 2-3টা আউটলেট আছে, তারপরে হারভেস্ট আছে, এরকম কয়েকজন আছে। তারা করতেছে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আনতেছে। তারা একটা অনেক দিন ধরে কষ্টের যে ফ্যাক্টরটা আপনি বললেন, সেটা কি তাদের জন্য ফ্যাক্টর নয়? তাদের জন্য হ্যাঁ ফ্যাক্টর, কারণ তারা একটা বেস তৈরি করে ফেলছে অলরেডি, এবং সময় সাপেক্ষ ব্যাপার আপনাকে কাস্টমার তৈরি করার জন্য।
তবে প্রবর্তনের মতো জায়গাতে দামও বেশি আছে, কিন্তু এটাও ঠিক। জি রাইট, জি দামও বেশি, তাদের এটা হ্যাঁ তাও যে ওই যে বললো যে মানে একটা কিছু লোক তাদের কাস্টমার বেজ আছে, সেই কাস্টমার বেজটা তারা বেশি দাম হুম, দিতেই জি তৈরি আছে, কিন্তু সব জায়গায় আসলে দিতে চায় না, কারণ যেখানেই ওইখানে যে সিলেক্টিভ গ্রেডের যে কাস্টমার যায়, এর বাইরেই যখন সাধারণ কাস্টমারের কাছে গেলেই আসলে সাজ্জাদ রতেব খুব কারেক্ট। ওটা জি মানে যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছে, ওই জায়গাটায় আসলে ওই ওই যে যারা যে মনোজাগতিক পরিবর্তন নিয়ে বা ওই যে কৃতকান্তার নাম বলে প্রবর্তনাতে যাচ্ছে, জি এই লোকগুলোর সংখ্যা খুবই কম এখনো। এই জায়গাটা আসলে দরকার আমাদের আপামর জনসাধারণের ভিতরে এই মানসিকতাটা তৈরি করা দরকার, আপামর জনসাধারণের মধ্যে বদল হওয়ার দরকার আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদিও আরেকজন দেখতেছে আমাদের আর এক নক্ষত্র শিপু এসে পড়ছে আর কি, আর তাদের কথা হয়তো শুনবো আর কি, যে স্যার এই প্লিজ। জায়গাটা মানে খুবই গুরুত্বপূর্ণ যে একটা শহীদ চেষ্টা করেছে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত, আবার ও যদি শুধু বিপণনের জন্য করছে, এই যে লিঙ্ক গুলার আসলে রিটার্নের কথা শোনাতে গেল না যে। তো স্যার স্যার আপনি আপনি বলেন স্যার, আপনি কথা বলছেন, আমি একটু অন্য ইনস্ট্রাকশন। সরি, তো আহ, এই জায়গাটায় আসলে আমাদেরকে আর একটু ভালো করেই বোঝার দরকার আছে যে যে আমরা আহ, আহ, আমাদের এই যে আমরা বলি চেইন, কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম যে আমি যখন বললাম ব্রোকেন চেন, তো উনি আবার হাসলেন, বললেন চেন যদি ব্রোকেনই হলো, ওটা তার চেইনই হইলো না। তো আমাদের আসলে এই একটা অবস্থা হয়ে গেছে যে যে আমরা নিরাপদ খাদ্যের যে ভ্যালু চেন বা সাপ্লাই চেন, যদি বলি সাপ্লাই চেনই আগে বলি, যে উৎপাদন থেকে আরম্ভ করে ভোক্তা পর্যন্ত এটা এক সূত্রে গাঁথা থাকা দরকার। সেই জায়গাটায় কেন আমরা এক সূত্রে গাঁথতে পারতেছি না, সেই চ্যালেঞ্জ গুলা কি আছে, কোথায় আছে, সেইটা একটু যদি আমাদের সঙ্গে যে চারজন আছেন এনারাই করবেন। আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু কিছু ফাউন্ডেশনেরও যে একটা অভিজ্ঞতা নাই এই বাজারজাত করার ব্যাপারে, সেটাও নয়, কিন্তু আমরা সেটা স্টল দিয়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ সেটার চাইতে আগে এনাদের কাছ থেকে শোনা দরকার যে আমাদের একটা বলেছে, কিন্তু শহীদ বলছে যে ঢাকায় পাঠাইতে পারতেছে না, সাজ্জাদ বলছে ঢাকায় আনতে খরচ হচ্ছে, আমরা সবকিছু ঢাকা কেন্দ্রিকই কেন শুধু চিন্তা করব? যদি উৎপাদন যদি টাঙ্গাইলে হয়, কেন আমরা টাঙ্গাইলেই বাজারজাত করতে পারতেছি না? তো আহ, এই জিনিসগুলো একটু মানে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার দরকার এটা। স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাই স্যার। এখানে আপনি ঠিকই বলেছেন, এবং প্রণব দাও প্রায় একই কাছাকাছি একটি মন্তব্য করেছেন, যেটি স্ক্রিনে আছে সাজ্জাদ ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে যে সাজ্জাদ সাহেব, আপনি শহীদ মাহমুদ আর বড় সুপার শপের মধ্যে একটা ক্যাটালিস্টের কাজ করতে পারেন কিনা, কারণ তাহলে হয়তো সংকটটা একটু দূর হতে পারে। আর স্যার যেটা বলছিলেন যে টাঙ্গাইলের মানুষদের জন্য তো কাজ করতে পারতো, শহীদ মাহমুদ সেই অভিজ্ঞতাটা বলেছে, সে নিরাপদ খাদ্য বাজার নামে একটা দোকান শুরু করেছিল, কিন্তু করোনার কারণে সেটা বন্ধ করে দিতে হয়েছে। ওই করোনার ওই ক্রাইসিস সময়কালে তাকে বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্র বা সরকার বা কেউ যদি এগিয়ে আসতো, তাহলে হয়তো শহীদ মাহমুদ টিকে থাকতে পারতো, দাঁড়ায় থাকতে পারতো। সেটা হয় নাই। আহ আমি দেখতেছি যে খায়রুল বাশার সাহেব এসছেন। আমি আপনাদের কথা শুনবো, শিবু ভাইয়ের কথাও শুনবো। খায়রুল বাশার সাহেবের নেটওয়ার্কটা আনস্টেবল, সেই জন্য আমি আবার খায়রুল বাশার সাহেবের কাছেই যাচ্ছি। আমি যতটুকু জানি, আপনি নিরাপদ মধু বিপণনের জন্য কাজ করেছেন, বিএসটিআই এর আপনার রেজিস্ট্রেশন ছিল, কিন্তু তারপরেও আপনি ততটা সফল হতে পারেন নাই। আপনি কি একটু বলবেন যে কেন একটা ভালো পণ্য আপনি বাজারে নিয়ে আসলেও কিন্তু সেটা আপনি সফল হতে পারলেন না? এই অভিজ্ঞতাটা কি একটু বলবেন বাশার ভাই? না, বাসার ভাইয়ের মধুময় কণ্ঠ শুনতে পেলাম না আজকে আর কি। বাশার ভাই কি শুনতে পাচ্ছেন? আপনি তো চলে, আচ্ছা বাশার ভাই আসতে আসতে শহীদ মাহমুদ, আপনি এই প্রশ্নে কোনো কিছু বলবেন কিনা? এখন এই সাথে যেটা বললেন বা স্যার যেটা বললেন, আসলে এই
আমি যখন আমি তো বলেছি যে আমি মানে শুরু করছি উৎপাদন দিয়ে, যখন দেখলাম যে বিপণন মানে অন্যের উপরে নির্ভর করে আমি পারতেছি না, আমি নিজে শুরু করলাম। এখন ঢাকার যে বিষয়টা, আসলে যারা সফল এখন, তারা কিন্তু একদিনেই সফল হয়নি। তো তাদের শুরুটাও আমরা জানি যে শুরুতে তারা 2-3 বছর তারা অনেক লস দিয়েছে টিকে থাকার জন্য, অনেক লস দিয়েছে। কিন্তু এখন যারা শুরু করে, সাজ্জাদ ভাই বা আদার্স অন্য যারা, আমি যারা 2-1 জনকে দেখেছি, হয়তো 2 মাস 3 মাস শুরু করে 2-3 মাসের মধ্যে তারা ওরকম কোনো মানে সফলতা পায় না, তারা হাল ছেড়ে দেয়। এরকম আমি দেখেছি। শ্যামলীতে একজন শুরু করেছিল, আমার কাছে আসছে, আমি তাকে কিছু প্রোডাক্ট দিয়েছিলাম। পরে 6 মাসের মধ্যে তার দোকান ভাড়া ছিল 22,000 টাকার মতো প্রতি মাসে, দেখা গেছে যে লস হয়, সে ছেড়ে দিচ্ছে। কিন্তু যারা আজকে সফল, তারা কিন্তু মিনিমাম 3-4 বছর তারা অনেক লস দিয়েছে। অনেক পণ্য আমরা পাঠাইছি সেখানেও, সেখান থেকে দেখা গেছে যে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিচ্ছে, তারপরে তারা ধরে রাখছে দেখে আজকে কিন্তু সেখানে দাম কোনো ব্যাপার না, যারা কিনতে আসতেছে দাম বেশি হলেও নিতে। কিন্তু শুরুতে একটু চ্যালেঞ্জ অবশ্যই। এই জন্য আমি মনে করি যে টিকে থাকার জন্য ঢাকাতে যারা শুরু করবেন বা আপনাদের মাধ্যমে যদি কেউ শুরু করে, সেক্ষেত্রে পণ্য যেটা যাবে, প্রোডাকশন মানে যে নিরাপদ খাদ্যের মধ্যে যা চান সেই সাপোর্টটা হয়তো আমরা দিতে পারবো। মানে পণ্যর কোনো সমস্যা হবে না আশা করি। সেক্ষেত্রে হয়তো প্রথম দিকে সেল কম হতে পারে বা নষ্ট হতে পারে, সেই লসটাকে মেনে নিতে হবে যে আমি 6 মাস লস দিব। সেভাবে যদি শুরু করা হয়, আমার মনে হয় যে তো সেটা আপনি করতে পারলেন না, তাই তো? আপনার আমি আসলে পক্ষে সেটা করা আমি সম্ভব? বলেছি যে আমি আসলে আমার কিন্তু আমি গত ডিসেম্বরে যখন শুরু করলাম, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমার ভালো ছিল অবস্থান, আপনারা হয়তো জানেন, আপনাদের সাথে শেয়ার হতো। তো আমি খুব আশাবাদী ছিলাম। আমার যখন প্রথমে 2 মাস দোকান বন্ধ ছিল, তারপরে তো করোনার মধ্যে দোকান খুলতে পারতেছি না, দোকান খুলতেছি। কিন্তু আমার এলাকাটা, সমস্যাটা হলো যে টাঙ্গাইল শহর সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে আমি জানি না। তো না, ঠিক আছে, বুঝলাম যে আপনার ওখানে বিক্রি কমে গেল ড্রাস্টিক্যালি। হ্যাঁ, আমি বলছি না, যে এখানে হ্যাঁ, কি কিন্তু করণীয় আমার ছিল? দোকানটা একটা হতে যদি পারতো দোকানে আমার দোকানটা লোকেশন যে চেঞ্জ করা, জায়গাতে আর ছিল, একটা হতে পারতো কেউ আপনাকে সাহায্য করা। হ্যাঁ, আমার দোকানটা যে জায়গাতে ছিল, যে পজিশনে ছিল, ওই জায়গাতে না হয়ে যদি একটু পাবলিক স্পেসে হতো, যেখানে পাবলিক থাকে, লোকজন থাকে, এরকম জায়গায় হলে কিন্তু আমি বন্ধ করতাম না। কিন্তু আমার দোকানটা এমন একটা জায়গাতে যেখানে স্কুল এবং কলেজের বাইরে কোনো আবাসিক এলাকাও না, সেখানে মানুষের বাড়িঘর নাই। তো যে কারণে ওই সময় আমি অনেকের কাছে গিয়েছি, লোনের জন্য গিয়েছি কিছু রাইট, এই প্রতিষ্ঠানের কথাটা কাছে। একটু শুনতে যাচ্ছি। আপনি কিছু প্রতিষ্ঠান লোনের জন্য গেলেন, তারা কি বললো? এখন আমি আসলে ব্যাংকে যাই নাই ওই সময়, আমি প্রথমে গেলাম কিছু এনজিওর কাছে। তো এনজিওর কাছে গেলাম, তারা বলতেছে যে আমরা এখন করোনার সময় নতুন কোনো লোন দিতেছি না, বা আমাদের যারা এনজিওরা পুরানো আপনাকে সদস্য, রিফিউজ করলো? হ্যাঁ, যে আমাদের পুরানো যারা সদস্য আছে তাদের কিছু কিছু দিচ্ছে, কিন্তু নতুন কোনো সদস্য আমরা করতেছি না, এখন এটা একদমই বন্ধ। আমি সেই সব এনজিওর একদম মালিক মানে নির্বাহী পরিচালক পর্যন্ত যোগাযোগ করেছি, কিন্তু আমি সেখানে হতাশ। ব্যাংকে যোগাযোগ করলাম যে করোনার মধ্যে নাকি শুনলাম যে অনেক বিজনেস যারা ব্যবসা করে তাদের বিভিন্ন ধরনের সাপোর্ট সরকার দিচ্ছে, কিন্তু আমি অনেকগুলো ব্যাংকে যোগাযোগ করেছি, সেখানেও আমি হতাশ হয়েছি। সব ব্যাংক জায়গায় কি হতাশ বলেছে হওয়ার পরে আপনাকে? কিছু ব্যাংক কি ব্যক্তির বলেছে? কাছে আমি গিয়েছি, যারা ব্যাংক কি বলেছে আপনাকে? আছে। ব্যাংক ব্যাংকও আমাকে ওই সময় দেয় না। ব্যাংক লোন নিতে গেলে জমির দলিল লাগবে, অনেক কিছু লাগবে, কাগজপত্র, সেগুলো আমি দিতে পারতেছি না। ফলে আপনার সহজ পক্ষে আর শর্তে সহযোগিতা সহজ শর্তে ব্যাংক লোন দিতেছে না। তবে আমার কাছে যেটা ওর একটা শহীদের একটা বড় সমস্যাটা আমার কাছে মনে হয়েছিল যে এইটা মানে যখন কোভিড এর আগে বিক্রি হওয়া কি সমস্যা ছিল খুব একটা? না না না, তখন ভালো ছিল। কোভিড এর আগে তার মানে গ্রাহক ছিল তার, কিন্তু তার জি কোভিড এর কারণে তার লোকেশনটা হয়ে গেছে অন্য রকমের, ফলে জি তার ব্যবসার জন্য লোকেশনটা গুরুত্বপূর্ণ। জি। তবে আসলে এইখানে যে যে চ্যালেঞ্জ গুলো দেখতেছি, আমি দেখতেছি বড় সমস্যার সমাধান ছিল হলো তার সঠিক লোকেশনে যাওয়া, যেখানে তার গ্রাহকরা ঠিকভাবে আসতে পারবে। এইটা স্যার আমি আরেকটু বলি যে লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যখন দোকানটা নিলাম, মিটন ভাই হয়তো কিছুটা জানে যে আমাদের টাঙ্গাইল শহর না, ঢাকাতে হয়তো এরকম আছে, টাঙ্গাইল শহরে একটু ভালো লোকেশন নিতে গেলে মানে প্রচুর অ্যাডভান্স দিতে হয়, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা অগ্রিম দিয়ে দিতে হয়, যে কারণে আমি ভালো লোকেশনটা নিতে পারি না। আমি যেখানে নিয়েছি 1 লাখ টাকা লাগছে আমাকে অ্যাডভান্স, সেখানে মাসে 6,000 টাকা ভাড়া। আর তো একটা আমার চ্যালেঞ্জ। তো টাকা নাই, আমি একটু অন্য ব্যাক সাইডে চলে গেছি, কিন্তু সেখানে স্কুল কলেজ ছিল, আমার মাথায় ছিল যে স্কুল তো 5 দিন 6 দিন খোলা থাকবেই, আর কলেজও খোলা থাকবে, লোকজন থাকবেই এখানে। কিন্তু করোনা আসার কারণে সেটা মানে সমস্যা হয়ে গেল।
এটা আমার অনেক সেল ছিল। প্রথমে যখন আমি শুরু করলাম দেখা গেছে যে আমার দোকানে এরকম হয়েছে যে আমি দোকান খোলার আগে কাস্টমারের সাথে দাঁড়িয়ে থাকছি এবং অনেক প্রোডাক্ট অর্ডার করছে আমাকে আগে যে এনে দেন 3 দিন 4 দিন ঘুরছে। অনেক ধন্যবাদ শহীদ ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। স্যার যেটা পয়েন্ট আউট করলেন যে তার মানে ওখানে ক্রেতা ছিল, আমাদের ক্রেতাদের একটা অবস্থান আছে। যদি আমরা সত্যি সত্যি ক্রেতার আস্থা জয় করতে পারি তাহলে পরে আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারবো। করোনার কারণে বিক্রি করতে পারেন নাই, বন্ধ হয়েছে, সেটা একটা খুবই নির্মম সত্যি। আর কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো যে এই আপনাদের মতো উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সরকারের দিক থেকে প্রণোদনার ঘোষণা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে, শুধু আপনি একা নন, অজ্ঞাত কারণে সারা দেশে এই ছোট ছোট উদ্যোক্তারা তারা কিন্তু এই প্রণোদনার অর্থ পায়নি অথবা তাদের কাছে সহজে পৌঁছেনি। সেইখানটায় কেন হয়েছে আমরা জানি না, সেই কথাটা আমরা অনেকভাবে অনেকের কাছে শুনেছি এবং আমরা ওই কথার সূত্র ধরে, এই আর্থিক কথার সূত্র ধরেই শিবু ভাইয়ের কাছে আসবো। কারণ শিবু ভাইয়ের সঙ্গে যখন আমি গল্প করছিলাম তখন তিনিও এই আর্থিক বিষয়টি বড় করে বলছিলেন যে শুধুমাত্র টাকার কারণে আজকে কি করে ক্ষুদ্র উদ্যোক্তারা তারা হারিয়ে যায় এবং তার এলাকাতেও এই সমস্যাগুলো হয়েছে এবং তিনি এখন যে কৃষকদের নিয়ে কাজ করছেন সেখানেও পুঁজি সংকট একটা বড় সংকট হয়ে দেখা দিয়েছে নিরাপদ খাদ্যের ক্ষেত্রে। শিবু ভাইকে একটু আপনাদের কথাগুলো বলবেন, আপনার এলাকার বাস্তবতাগুলো। উনি দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন, দিনাজপুরের বীরগঞ্জ, কৃষিবিদ মোহাম্মদ আলী শিপু। জি শিবু ভাই। তোমার কথা শোনা যায় না তো, শিপুর কথা শোনা যায় না। শিবু ভাই এখনো কথা বলা শুরু করেনি মনে হয়। ঠোঁট নড়তেছিল তো দেখলাম। ও আচ্ছা, মিউটেড হয়ে গেছে তো আবার দেখতেছি নাকি? না ঠিক আছে তো। শিবু ভাই আপনাকে শুনতে পাই না, শুনতে পাই না। মাঠের কথা শোনার এই এক অবস্থা। এটাই কিন্তু একটা বড় বিষয় যে খালি কথাও শোনা যায় না, মাঠের লোকেরা উৎপাদন করতেছে ভালো জিনিস সেটাও আমাদের কাছে পৌঁছায় না। এই যে মানে একটা যে মাঠের কথা তো যাই হোক একটা নাহলে বিনা তারে আসতেছে, কিন্তু মাঠের থেকে উৎপাদিত সোনা সেটা তো মানে বিনা তারে আসবে না। সেটার জন্য তো আসলেই ওই যে কাকলি খান বলে গেছিল যে মুক্তার মালার মতো করে গাঁথতে হবে। আমরা সেই মুক্তার মালাটা গাঁথতে পারতেছি না, মুক্তা গেল ছড়াই ছিটাই থাকতেছে আমাদের কাছে। এবং সেই এই যে অভিজ্ঞতাগুলো যেটা শুনতেছি, যে শহীদ যেটা কথাটা বলতেছিল এবং সাজ্জাদ লবি দুইজনের কথাতে আসলে একটা জিনিস পরিষ্কার যে এই সংযোগটা, এই মালাটা আসলে আমরা গাঁথতে পারতেছি না, এই চেইনটাকে ঠিক করে দিতে পারতেছি না, ঠিক করতে পারতেছি না যে কি করে আসলে একটা সাস্টেইনেবল একটা ব্যবসাটা গড়ে উঠবে। কাস্টমাররা যে একেবারে গ্রাহকরা কিন্তু একেবারেই নেই তাও নয়, আমরা হয়তো সেটাও তৈরি করতে পারি যদি একটা স্থিতিশীল একটা যদি সিস্টেম থেকে থাকে। আমরা সাপ্লাইটা আমরা নিজেদের কথাটা একটু বলে দেই, যেহেতু মানে একটু ইয়ে আছে যে আমরা বিসেপ ফাউন্ডেশন নিজেরা একটা ইয়ে করেছিলাম, দোকান করেছিলাম উত্তরাতে। সেখানে দেখেছি যে সেখানেও গ্রাহক ছিল কিন্তু ওখানে আবার সাপ্লাই চেনটা ঠিক মতো ছিল না। যে মানে একটা দোকানে মানুষ যখন আসবে 10 রকমের পণ্য নিতে, 10 রকমের পণ্য এক জায়গায় উৎপাদিত হয় না, 10 জায়গায় উৎপাদিত হয়। সেই সমস্ত জায়গার সঙ্গে সংযোগ করা, মানে তাদেরকে তাদের পণ্যটা নিয়ে আসা, এই সবকিছুই আসলে সাধারণ যে পণ্য আছে তার মতো নয় এখন পর্যন্ত, এটা এখনো শিশুকালে আছে। সেই জায়গাগুলোতে আসলে প্রয়োজন। তো তারিক হাসান আমাদের একজন অভিজ্ঞ ব্যক্তি, যদিও বলতেছেন যে আমাদের ফ্লায়ার লিফলেট ইত্যাদি দিতে হবে, কিন্তু মানুষের সেটা ঠিক, ওটা তারিক হাসান সবই বলছে ভালো, কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে কিছু সংখ্যক লোক তো হইছেই যারা নিরাপদ খাদ্যই চায়, কিন্তু তার উৎপাদনের সঙ্গে এই যে দোকানটা সেইটার ঢাকা শহরে যারা বিক্রি করবে বা বগুড়া শহরে বিক্রি করবে এর সঙ্গে যে এটা সুষ্ঠু সমন্বয় করে উঠতে পারা যাচ্ছে না আর কি। এটা একটা বড় জায়গা। যে ওই যে দোকানের কথা বলেছিল কেউ যেন,
কিছুদিন আগে, যে ঢাকা শহরে যদি একটা কারওয়ান বাজারের মতো নিরাপদ খাদ্যের একটা হোলসেল মার্কেট হয়, বাজার থাকতো। বাজার থাকে, তাহলে হতে পারে। টাঙ্গাইলে যদি একটা নির্দিষ্ট জায়গায় সরকার যদি বলে এই জায়গাটায় ওই স্কুলের ওখানে নয়, শুধু মূল সবজি বাজারে, মূল কাঁচা বাজারের পাশেই আশেপাশেই কোথাও যদি একটা সরকার যদি একটা জায়গা দিত যে এইখানে শহীদ মাহমুদ এবং তার অনুসারীরা এসে এখানে বাজার বিক্রি করবে, তাহলেই এটা মানে সহজ হতো। কিন্তু আমার একটা প্রশ্ন এদের কাছে, বিশেষ করে শহীদের কাছে, যে নিরাপদ খাদ্যের জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করতেছি তার তো দাম কম, মূল্য কম, ফলে উৎপাদন খরচই তো কম হওয়ার কথা। তাহলে উৎপাদন খরচ কম হলে কেন কম মূল্যে আমরা বিক্রি করতে পারবো না? আচ্ছা স্যার, আমি এটা একটু বলি। সেটা হলো যে এই আপনার প্রথমে একটু বলে নেই, এই যে যেটা বললেন যে সরকার থেকে একটা নির্দিষ্ট জায়গা, আমি এর আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের একটা অনুষ্ঠানে এসেছিল, আমি বারবার বলেছিলাম যে আমাদের এটা সরকারিভাবে একটা জায়গা দেন যেখানে আমাদের কৃষকদের পণ্যগুলো বিক্রি করবেন। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে একটা আমাদের পার্কের বাজার আছে, ওখানে আমাদের একটা স্পেস জায়গা দিয়ে দিবে। কিন্তু এরপর দেখলাম যে ওখানে দোকান হলো অনেকগুলো, প্রায় 30-40টা দোকান হলো, সব 4 লাখ 5 লাখ করে বিক্রি হয়ে গেল, আমরা পেলাম না। এরপরে সেটা আপনি যেটা বললেন যে আসলে উৎপাদন খরচটা বেড়ে যায় এই জন্য যে আমরা যখন একটা সবজি চাষ করি, আমরা যখন অর্গানিক করি, ফলনটা অনেক কমে যায়। যেমন আমি যে লাউ গাছ আমার যে লাউ গাছ আছে, এই লাউ গাছে আমি যদি স্প্রে করতাম, বিভিন্ন ধরনের হরমোন স্প্রে করা হয় এখন, আমি যদি স্প্রে করতাম দেখা গেছে যে আমার লাউ যেখানে 20টা হতো সেখানে আমার লাউ হয় এখন 10টা। এরকম হয় যে এখন তো উৎপাদনটা কমে যায়, যে কারণে আমাদের খরচটা বেড়ে যায়। এবং জৈব সার আমাদের ব্যবহার করতে হয়। আসলে জৈব সার তৈরি করাটা এখন খরচ করে যায়, কারণ সব উপাদানগুলো এভেলেবেল পাওয়া যায় না। যেমন গরুটা খুব বেশি নাই, গোবরটা আমরা পাই না, এরপরে কচুরিপানা পাওয়া যায় না। এখন আমরা তো কম্পোস্ট তৈরি করি, সেখানে কচুরিপানা দরকার হয়, কলা গাছ দরকার হয়, এগুলো দূর দূর থেকে আমাদের নিয়ে আসতে হয় ক্যারিং করে। এই বিভিন্ন কারণে আসলে আমাদের কিন্তু খরচটা বেশি হয়ে যায় স্যার। এইগুলো তো এখন তো বাজারে জৈব সার কিনতেই পাওয়া যায়, অনেক কোম্পানি বা জৈব সার তারা বাজারে বিক্রি করতেছেন, ফলে এই যে অসুবিধাটা স্যার সেটা হলো যে আপনি যেটা ইউরিয়া সার যদি হয় 15 টাকা কেজি, ওই জৈব সার হলো স্যার 40 টাকা কেজি। তো পাইকারি এখন দাম কিছু কম আছে আর কি। এটা পাইকারি যদি যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে। তবে আরেকটা কথা আমি এখানে বলি, প্রাসঙ্গিক কথা, আমি জানি না আমাদের খায়রুল বাশার ভাই এখন কথা বলার জন্য তৈরি আছেন কিনা, তাহলে আমি বন্ধ করব কথাটা। খায়রুল বাশার ভাই, হ্যালো খায়রুল বাশার ভাই, আচ্ছা যাই হোক, আমি প্রসঙ্গত বলি আর কি। আমি জানি না আমাদের মধ্যে মনে হয় ইয়ে নয় যে আমরা নিরাপদ খাদ্য বলতেছি, নিরাপদ খাদ্য, এটার ভিতরে কিন্তু দুইটা ভাগ আছে, আমাদের এটা বোঝার দরকার। একটা হলো অর্গানিক হলে তো আমরা পুরোপুরি একেবারে সম্পূর্ণ রকমের নিরাপদ বলছি, কিন্তু শোনা যাচ্ছে স্যার। খায়রুল বাশার ভাই এখন কি বলতে পারতেছেন? আপনি শুনতে পাচ্ছেন এখন? হচ্ছে না স্যার, আপনি বলেন স্যার। আমি বলছি যে মানে না নিরাপদের স্যার, দুইটা কানেকশন পাচ্ছি না এখন। স্যার, আমি কানেকশন পাচ্ছি না। এই যে এখন তো পাচ্ছেন, এখন তো পেলেন। মাইকটা মিউট হয়ে গেছে আপনার। তো এখন বলতো আপনি ভিডিওটা অফ করে দিয়ে কথা বলেন তো। ভিডিওটা অফ করে দিয়ে কথা বলার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। বাশার ভাই আসতে পারছে না, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদ, একটু মিউট করে রাখতে হবে শহীদ। যুক্ত হয়েছেন। হ্যাঁ, ওয়াসলাম শাহিন ভাই, আপনাকে স্বাগত জানাই। দর্শক জি আলহামদুলিল্লাহ। জি শুনতে পাচ্ছেন আপনি আমার কথা?
খুব মুশকিল। এই জেলা পর্যায়ে আমি দেখতেছি যে আমরা একটা কথা বলার পরে অনেক পরে তাদের কাছে গিয়ে পৌঁছায়, এটা একটা সমস্যা। অনেক দূরে যাওয়া তো লাগে তো। কিন্তু সেই ওই যে তুমি আমার কথাটা শুনতে পাইলে, আমি কানাডার থেকে কইলাম এত দূরে, মানে সেইটা কিন্তু দূরত্ব বিষয় না, কিন্তু বাংলাদেশ আসলে এটা আমাদের নেটটা, এটাও একটা মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার আমাদের, যে আমরা যতই বলি ডিজিটাল হয়ে গেছি, আসলে ডিজিটালের এই পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে কেমন করে ক্লেম করতেছি যে আমরা ডিজিটাল হয়ে গেছি। হয়েছে, অনেক কিছুই হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু এই যে বাস্তবে যখন প্রয়োগ করতে গেলেই তখন এই পরিস্থিতি হয়ে যাচ্ছে। সরি, আমি অফ হয়ে গেলাম স্যার, আপাতত। এটা বোধহয় কেমন শোনা জানি, একটি মোবাইল কোম্পানি বাংলাদেশে তারা একটা অ্যাড দেয় সম্প্রতি। ওই ছেলে বিয়ের অনুষ্ঠানে ছেলে আহ, কনের আঙ্গুলে তার এঙ্গেজমেন্ট রিং পরাচ্ছে। তো রিং পরানোর সময় এরকম হ্যালো, একটা জায়গায় এসে থেমে যায়, তখন বলে যে থামলে কেন? তো বলে আটকে গেছি। আমার খুব মজা লাগে দৃশ্যটা, যে কোনে এবার ছেলে এবার আটকে গেছে, আর কোনের আঙ্গুলে আর রিং পরাতে পারছে না। আচ্ছা দেখেন শাহিদ ভাই এখন শুনতে পাই কিনা দেখো। দ্যাটস ইন্টারেস্টিং। শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে আহ, পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ, স্যার আপনার কথা আমাকে শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? শাহিন ভাই। জি। মিঠুন হ্যাঁ, ভাই, এখন বাসার ভাইকেও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে বাসার ভাই, আপনি হ্যালো, লাইনে থাকেন। শাহিন ভাইয়ের কথা শুনে আমাকে আছি। শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, শিবু বলবো ভাইকে শোনা মিঠুন যাচ্ছে। ভাই। আপনি বলতে পারবেন? বলতে আচ্ছা পারলে ঠিক আছে, বলেন। আমি লাইনে আছি। বাসার ভাই বলেন, বাসার ভাই বলেন। আপনি কেন মধু বিক্রি করতে পারেন না? নিরাপদ মধু উৎপাদন করেন, তারপরে বেচতে পারেন না কেন? সংকটটা কোথায় বলেন? শাইন, আচ্ছা, আহ, ধন্যবাদ মিঠুন ভাই এবং আপনি বলে যান, একটানা বলে যান, স্যার, আপনারা একটানা যারা বলে আছেন যান। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা তো জানেন যে আমি একসময় ঢাকা ছিলাম, ঢাকা থেকে, আচ্ছা, আমি ঢাকায় ছিলাম বছরখানেক আগে করোনা। বাসার ভাই এখন অনলাইন আমি এক করেন। বছর যাবৎ খুলনায় আছি। খুলনায় এসে কিন্তু আমি মধু ব্যবসা করছি। এম, এ, এখন কি শোনা যাচ্ছে তো ভাই? জি জি, বাসার ভাইয়ের মাইক অফ হয়ে গেছে। এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কোথায় ভাই? বাসার ভাই শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, বাসার ভাইকে শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? আমরা শুনি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না, এটাই আচ্ছা, হলো সমস্যাটা। তো খাদ্য, আচ্ছা, নিরাপদ খাদ্যে, খাদ্য তো মধু একটা নিরাপদ খাদ্য এবং এর মার্কেটিংটা খুব জরুরি। শুধুমাত্র এন্টারপ্রেনার ডেভেলপ এখানে ক্ষুধার সমস্যাটা দূর করেছে, কিন্তু পুষ্টিহীনতার সমস্যাটা কিন্তু দূর করতে পারিনি, এবং সেখানে এই এই পুষ্টিহীনতার বিষয়টা অনেকটা কম হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মধু পার ক্যাপিটা মধুর কনজাম্পশন কিন্তু খুবই কম অন্যান্য দেশের তুলনায়, কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু বেড়েছে। তো আমার কথা হচ্ছে যে এই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারি হোক বেসরকারি হোক, তারা যদি এই প্রচারের মাধ্যমে এটা চাহিদা বাড়ায় যে সবাইকে মধু খাওয়ানো উচিত, এবং মধু নিয়ে কিছু মিসকনসেপশন আছে, কিছু ধারণা, এটা দেখে অনেকে ভাবে যে এই মধু খেলে ক্ষতি হবে। এটা হচ্ছে, এবং
কিন্তু গরম পরিবেশ পেলে তরল হবে এবং ঠান্ডা পরিবেশ পেলে জমে যায়। এই যে বিষয়গুলি, এটা কিন্তু ফার্মার্স লেভেলে প্রচার করে ইয়া করাটা সম্ভব না। এটা আপনাদের মতো সংগঠন যারা আছে কিংবা সরকারি সংশ্লিষ্ট বিভাগ তারা যদি প্রচার করে সরিষা মধুর বিষয়টা এরকম। দর্শক মন্ডলী, দুঃখিত, আমরা ব্যবসার ভাইয়ের কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছি না। তো আমাদের হাতে সময়ও খুব বেশি নেই, আমরা শিবু ভাইয়ের কথাও শুনতে চাই। তার আগে শাহিন ভাইয়ের কথা একটু শুনি। এস এম শাহিন হোসেন কক্সবাজারের আমাদের সেই উখিয়া থেকে যুক্ত হয়েছেন। তিনি প্রায় 20 বছর ধরে আমার সঙ্গে কাজ করেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণনের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। আমাদের উভয়েরই মনে হয় যে আমরা সফল নই, শাহিন ভাই এবং আমি। আমরা অনেক চেষ্টা করেছি। শাহিন ভাইয়ের কাছে আজকে শুনতে চাই যে কেন সফল হতে পারলাম না, কেন আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের একটা গতি পেল না। শাহিন ভাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, বিশেষ করে মিটন ভাইকে, উনি ওনার প্রশ্ন আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি একটা কথা বলতে চাই যে সুস্থ যদি থাকতে চাই নিরাপদ খাবার খাই, স্বাদ গন্ধ পেতে চাই অর্গানিক খাবার খাই। কিন্তু আসলে মানুষ খেতে চায় কিন্তু তারা পায় না। কেন পায় না? একটা হলো যে যারা উৎপাদক তারা তো আসলে সরাসরি ভোক্তার কাছে পর্যন্ত পৌঁছাইতে পারে না, তার জন্য একটা মাধ্যম লাগে। আমাদের দেশে আসলে যারা রাসায়নিক প্রক্রিয়াতে যে ফসলগুলো উৎপাদন করতেছে সেটার একটা আড়ত আছে, কালেকশন পয়েন্ট আছে, সেই জায়গায় আসে কৃষক তাদের কাছে বিক্রি করে যায় এবং তারা আবার ভোক্তার কাছে পৌঁছে দেয়। সেটার একটা বাজার আছে। যেমন আমরা বলতেছি যে কাউরন বাজারটা হলো যে কাঁচামালের একটা বাজার, কিন্তু আমাদের কি অর্গানিক যে পণ্য বা নিরাপদ পণ্যের কিন্তু আলাদা গ্রাম পর্যায়েও কোনো বাজার নেই এবং যে শহর পর্যায়েও কোনো বাজার নেই। যারা নিরাপদ খাবার খায় গ্রামের মানুষ কিন্তু খাচ্ছে, কিছু কিছু এলাকা আছে, কিছু বাজার আছে, তারা টাটকা জিনিস পাচ্ছে, তাৎক্ষণিকভাবে তারা খাচ্ছে, তারা বলতে পারে যে আমরা নিরাপদ খাবারটা খাচ্ছি। কিন্তু যারা শহর পর্যায়ে আছে তারা কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? আলাদা কোনো বাজার না থাকার কারণে। কারণ যে বাজারে বিষ যুক্ত জিনিস বিক্রি হয় সেই জায়গায় বিষ মুক্ত জিনিসও বিক্রি হয়, কারণ আলাদা কোনো না থাকার কারণে। আর কৃষক তো সরাসরি ঢাকা শহরে পাঠাতে পারে না, যে কোনো একজন মাধ্যম লাগে। এইটা একটা বড় একটা চ্যালেঞ্জ আসলে আমি মনে করি। শাহিন ভাই, আমরা যদি কালীগঞ্জের কন্টেক্সটে, ঝিনাইদহ কালীগঞ্জের কন্টেক্সটে কথাটা বলি, আপনি জানেন যে আমরা কালীগঞ্জে কমপক্ষে 1000-এর উপরে কৃষককে প্রশিক্ষণ দিয়েছি কয়েক বছর ধরে। আমেরিকা থেকে এক্সপার্ট নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়াইছি, জাপান থেকে প্রশিক্ষণ দেওয়াইছি। অনেকে শুরু করছিলেন, সেখানে অনেক ভালো এক্সাম্পলস আছে। 600 নারী এখন কেঁচো সার উৎপাদন করেন, ওইটা নিরাপদ খাদ্যের। এমপি সাহেব সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তার উপজেলাকে তিনি, কালীগঞ্জ উপজেলাকে তিনি নিরাপদ খাদ্যের মডেল এরিয়া পরিণত করতে পারেন। এত দূর পর্যন্ত কাজ হয়েছে। কিন্তু তারপরেও আমরা কি বলতে পারি যে ঝিনাইদহ কালীগঞ্জের সবজি শতভাগ নিরাপদ? নিশ্চয়ই বলতে পারতেছি না। তো এখন এটা মিক্সড হয়ে যাচ্ছে বাজারে এসে, সেটা আমার ইস্যু নয়, সেটা তো পরের কথা। কিন্তু উৎপাদনটা যদি হয়, কেউ না কেউ খাক। অর্থাৎ আমি যদি 1 মনের কথা ধরি, 1 মন সবজি বিক্রি হয়েছে, 1 মন সবজি মানুষ খেয়েছে, তার মধ্যে 20 কেজি ছিল নিরাপদ, 20 কেজি ছিল অনিরাপদ। তো অ্যাটলিস্ট 20 কেজি তো নিরাপদ হয়েছে। তো এই পরিমাণটাও যদি বাড়াতে পারতাম তাহলে তো একটা কাজ হতো। কিন্তু কৃষকের, যেটা শহীদ মাহমুদ শুরু করেছিলেন, যে কৃষক আসলে লাভ চায়, তার পণ্যটা যদি সে লাভে বিক্রি করতে না পারে তাইলে সে উৎপাদন করবে না। এবং আমার মনে হয় ওইখানটা একটা সংকট ছিল আমাদেরও। তা আপনার অভিজ্ঞতাটা কি বলে, আপনি কি মনে করেন? একটু কুইক বলবেন। আমি সব বক্তাদেরকে একটু বলে রাখি, এটা বলে আমি করছি যে আপনারা একটু মনে মনে চিন্তা করতে থাকুন একটা বাক্যে বা একটা সুপারিশ। কারণ আগামী পরশুদিন নিরাপদ খাদ্যের যে সেমিনার হতে যাচ্ছে, সেখানে যেন আপনাদের কথাগুলো তুলে ধরা যায়। তার জন্য কি সুপারিশ আপনাদের দিক থেকে থাকবে একটু চিন্তা করতে থাকুন। শাহিন ভাই। আচ্ছা, আসলে বিচ্ছিন্নভাবে কিছু উদ্যোক্তা কিন্তু নিরাপদ খাবার বিক্রি করতেছে কালীগঞ্জ থেকে, এবং সারা বাংলাদেশের মানুষ জানে যে কালীগঞ্জ নিরাপদ খাদ্যের একটা জোন। সেই জায়গা থেকে আপনারা হয়তো তথ্য নাই, ডকুমেন্টেশন নাই। আমি টেকনাফে আছি, কিন্তু টেকনাফে যত সার কেঁচো কিন্তু আসতেছে সেই কালীগঞ্জ থেকে।
ইতিমধ্যেই তারা লক্ষ লক্ষ টাকা বিক্রি করতেছে। আমি বদরুল হায়দার, সে কিন্তু এখন টেকনাপে আছে, আচ্ছা কক্সবাজারে আছে, সে কিন্তু কালীগঞ্জ থেকে যে সারগুলো নিয়ে এসে এই অঞ্চলে সাপ্লাই দেয়। ব্যাপারী। আরেকটা হলো যে মনোরা মেম্বার, আমাদের যে আজকের যে কৃষি মানে যে দেলোয়ারের, হ্যাঁ, প্রাকৃতিক কৃষি, হ্যাঁ দেলোয়ার ভাই, সে কিন্তু কন্টিনিউ তারা নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা বেশি দেয় বিদেই প্রত্যেক সপ্তাহে 2 দিন করে কিছু মাল আসে, এরকম অনেক প্রতিষ্ঠানই নেয়। কিন্তু সমস্যাটা হলো যে আসলে মানুষ নিরাপদ খাবারটা একটু বেশি দামে খাইতে গেলে খাইতে চায় না। আমি যদি উদাহরণ দিতে চাই যে ইন্ডিয়ান যে বড় যে পেঁয়াজটা স্বাদ নাই, কিন্তু দাম কমের কারণে কিন্তু এটা বেশি কিনে। আর আমাদের যে দেশি পেঁয়াজটা একটু ঝাঁজ বেশি, দাম বেশি, কিন্তু ওইটা বেশি কিনতে চায় না মানুষ। এইটাও একটা বিষয় যে অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে ঢাকা শহরেও, তারা বিক্রি করতে চেয়েছে কিন্তু তারা আসলে কাস্টমারের কাছে ঠিকভাবে বিক্রি করতে পারে নাই, কাস্টমার বেশি দাম নিতে চায় নাই, যার কারণে কিন্তু তারা আশ্বাস করছে কৃষককে, তাদের উৎপাদনের জন্য উৎসাহিত করার পর যখনই তারা বিক্রি করতে গেছে তারা আসলে তাদের পণ্যটা নেয় নাই, এক অল্প পরিমাণে নিছে। প্রথম বলে যে আমি হিউজ পরিমাণে নিব, কিন্তু যখন কেনার সময় তখন বলছে 5 কেজি 10 কেজি। এর জন্য কৃষক কিন্তু নিরুৎসাহিত হয়েছে, তারা কিন্তু ওই মডার্ন এগ্রিকালচারটা নিয়েই বসে আছে, তারা কিন্তু অর্গানিক পণ্য উৎপাদন করতে চায় নাই। কেন চায় নাই? তাদের বিক্রির যে ভয়টা সেই জায়গায় থ্রেটটা আছে। যেমন আমি দেখেছিলাম যে বউবাজার নামে আমার একটা কালীগঞ্জে পূর্ব বলরামপুরে যে টিভিতে প্রতিবেদন দেখিয়েছিল, সেই বউবাজারের পণ্য যখন ব্যাপকভাবে কৃষকরা নিয়ে আসলো তখন কিন্তু দেলোয়াররাই কিন্তু আর এলাকার কিছু মানুষ কিন্তু অনেকে নিরুৎসাহিত হয়ে ফেরত দিয়ে যেত। আসলে বিক্রি একটা সমস্যা স্থানীয় পর্যায়ে। আমরা যখন বলিদা পাড়াতে নিজেদের উদ্যোগে পণ্যটা বিক্রি শুরু করলাম, কিছু ক্রেতা এসে কিনে নিয়ে গেল, আর যখন অতিরিক্ত থেকে যায় তখন কৃষক কিন্তু নিরুৎসাহিত হইতে থাকলো। এমনও দেখেছি যে আমি নিজের টাকা দিয়ে আমি কিনে নিয়েছি, ক্যান্টিনে দিয়েছি, বিভিন্ন জায়গায় দিয়েছি। এটা কিন্তু একটা থ্রেড যে আসলে আমাদের একটা কালেকশন পয়েন্ট, যদি নিরাপদ খাবার নিয়ে কেউ কাজ করে কালেকশন পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এবং আমি যদি শর্ত দেই এইটা দিয়ে তৈরি করতে হবে, আমি নিব, সেইটা একটা বড় বিষয়। আমি নিব তোমার পণ্য, সেটা প্রথম দিকে হয়তো লস হবে, কালেকশন পয়েন্ট একটা বড় বিষয় আপনার দৃষ্টিতে। আপনি থাকুন আমাদের সাথে শাহিন ভাই, আপনার কথা আমরা শুনবো। শিপু ভাই একটু, স্যার একটু শিপু ভাইয়ের কথা শুনে এসে ওনার কথা শুনতে পারি, একটু সংক্ষেপে কুইক বলবেন আমরা যাতে শেষ করতে পারি। ধন্যবাদ। আসলে চ্যালেঞ্জ তো আছেই, আমাদের যারা নিরাপদ খাদ্য উৎপাদন করি তাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমি অল্পের মধ্যেই করি। আমি আসলে নিরাপদ এই খাদ্য, সবজি, আদার জিনিসগুলা কিভাবে করে এটা স্যারের হাত দিয়ে, ডক্টর জয়নুল আবেদিন স্যারের পরামর্শ অনুযায়ী আমি কয়েক জায়গায় যেয়ে তারপর আমি এটার উপর উদ্বুদ্ধ হই এবং চিন্তা করছি যে না, এটা আমাদের জন্য জরুরি। ব্যবসার চেয়েও হলো আমরা সুস্থ থাকতে হবে সেইভাবে। আমি এই ধরেন 2005 থেকে স্যারের সাথে পরিচয়, সেই থেকেই আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি। কিন্তু সবকিছু মিলেই দেখলাম যে আসলে আমরা যে যাই বলি যে প্রোডাকশন কস্ট বলতেছি যে আমরা বেশি, সেই কারণে কৃষক টিকতে পারছে না। এটা আসলে সত্য। প্রথম অবস্থায় যখন, কারণ মাটিটা যদি ঠিক না হয় তাহলে প্রোডাকশন প্রথম অবস্থায় জৈব পদ্ধতিতে প্রোডাকশন একটু কম হয়। তা আমি ইন্ডিয়ায় যে দেখেছি নিরাপদ যারা, তারা সবজি অর্গানিক 100% অর্গানিক সবজি উৎপাদন করে এক্সপোর্টও করে তারা সেই রকম। এবং হরিয়ানায় আমি একটা উপর ট্রেনিংও নিয়েছি, সেখানে পুরা ইন্ডিয়ার লোকজন যারা অর্গানিক ফার্মিং করে, জৈব পদ্ধতিতে ন্যাচারাল ফার্মিং করে, তারা একসাথে হয়েছিল প্রায় 150 কৃষক। এবং কৃষক তারা এক একজনের 60-70 একর জমি, এরকম ধরনের কৃষক তারা এই করেছে, অর্গানিক করেছে। আসলে এখানে আমরা জানি না আসলে নিরাপদ খাদ্য উৎপাদন করতে যে খরচটা হয়, আমরা হিসাব করি যে বেশি হয়, বেশি। আসলে নিরাপদ খাদ্য আমি যা দেখেছি যে নিরাপদ খাদ্য উৎপাদন করতে আসলে অত খরচ হয় না। যেরকম রাসায়নিক সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, হিসাব যদি করি নিরাপদ খাদ্য আমরা যে কেঁচো সার বলি, তারপর জৈব সার বলি, আসলে এর চেয়ে আমি দেখেছি লিকুইড ফার্টিলাইজার ইন্ডিয়ায় যেটা করে, লিকুইড ফার্টিলাইজার ইরিগেশনের সাথেই এই লিকুইড ফার্টিলাইজার মাঠে নিয়ে যায় এবং ওইখান থেকেই জৈব কেঁচো, ওরা যেটা করে ওদের ক্ষেতটাকে কেঁচো উৎপাদন করে, বিভিন্ন জীব
করেই তারপরই করে। আর জীব অমৃত বানিয়ে তারা ওইভাবে দিচ্ছে। এখানে গরুর গোবর, গরুর প্রস্রাব, বেসন, তারপর আপনার মোলাসেস এই ধরনের কিছু জিনিসপত্র দিয়েই তারা সার উৎপাদন করে এবং ওই ইরিগেশনের মাধ্যমে এটা তারা মাঠে পৌঁছে যায়। তাদের প্রোডাকশন কস্ট, তাদের পোকামাকড়ও কম হচ্ছে এবং প্রোডাকশন অনেক ভালো হচ্ছে। আমি নিজে যেয়ে দেখেছি এবং আমিও এটা চালু করেছি। এখন যেটা আমাদের যেটা প্রয়োজন আসলে আমরা কৃষকরা কিন্তু করতে চায়, যদি ওর প্রথমে রিস্ক নিতে চায় না কৃষক, যে আমি করব কিন্তু আমার এটাকে রিস্ক নিবে। এখন রিস্কটা যদি আমরা গভর্নমেন্ট যেমন সারের উপর বিভিন্ন রকম ভর্তুকি দিচ্ছে রাসায়নিক সারের উপরে, সেই রকম আমাদের এই কৃষকদের যদি জৈবর উপর গভর্নমেন্ট আপনার ভর্তুকি দেয় তাহলে আপনার কৃষক করতে পারে। আমরা যেমন চিন্তা করেছি যে আমরা 10,000 একরে পানি দেব, 10,000 একরে পানি দেব, সেই পানির সাথেই আমরা সার লিকুইড ফার্টিলাইজার সেটা এরকম আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, সেটা গাইবান্ধাই করব। কিন্তু এই প্রজেক্টটা যদি করতে হয় তাহলে আমাদের একটা ফান্ডিং এর প্রয়োজন আছে। ফান্ডিং যেমন আমরা এই অঞ্চলে কাজ করতে হলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যেটা আমরা গতকালকে এটা একটা মিটিং করলাম, সেইখানে আমাকে বললো যে ওইখানে পরিচিত কেউ আছে কিনা, যেহেতু আমি এগ্রিকালচার সাইডে অনেকদিন যাবত কাজ করছি, সেই হিসাবে বলছি যে আমি আসলে ওইভাবে কারোর সাথে আমার পরিচয় নাই। জিজ্ঞেস করলো যে মন্ত্রী মহোদয়ের সাথে পরিচয় আছে কিনা, আমি বললাম যে একবারে প্রোগ্রাম করেছি। আমি স্যারের কথা বললাম, স্যারের মাধ্যমে চেষ্টা করলে মনে হয় তার সাথে দেখাও করা যেতে পারে, অথবা রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংকের সাথে করতে পারে। আসলে আমাদের হলো প্রশিক্ষণের দরকার, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া দরকার এবং কৃষকদের জৈবের উপর জৈব ইসের উপরে একটা প্রণোদনা দেওয়া দরকার। সরকার যদি প্রণোদনা দেয় যে রাসায়নিক সার নাকি ইসের উপরে একটা প্রণোদনা দেয় এবং আমরা যারা এই সেক্টরে কাজ করব আমরা লাইবিলিটি নিতে পারি যে তোমাদের যত প্রোডাক্ট, যদি প্রোডাক্ট কম হয় সেটা আমরাই করব। সার এবং পানির দায়িত্ব যদি আমরা নেই তাহলে কৃষক আমার মনে হয় যে রিস্ক তো নিতে চায় না, তখন আশ্বাস পেতে পারে। কৃষক চাই হলো তার দ্রব্যমূল্যটা বিক্রি করবে, বাজারের মূল্য অনুযায়ী বিক্রি করবে, তার প্রোডাকশন কস্ট কমতে হবে, এটা চাই। আমার বিশ্বাস, আমি যেই করেছি ইন্ডিয়া যে ট্রেনিং নিয়েছি এবং দেখেছি তাদের বিভিন্ন তারা যে উৎপাদন খরচ হয় সেইটা আপনার খুবই কম। আমি মিটন ভাই এবং স্যারকে আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো তারা কিভাবে ওই জিনিসগুলো তৈরি করে, সেগুলো আমি পাঠিয়ে দেবো। এবং আমি বলেছি যদি আমরা এরকম কোনো প্রোগ্রাম করি, ন্যাশনালি প্রোগ্রাম করি বাংলাদেশে, তোমরা আসবা কিনা, তোমরাই ওরা আসতে চাইছে, আমরা যদি কোনো অ্যারেঞ্জ করি ওরা করবে। এবং আমার গ্রুপে প্রায় 250 লোক আছে যারা অর্গানিক ফার্মিং করে ইন্ডিয়ায়, এই ধরনের লোকজনের সাথে পরিচয় আছে। আমরা মনে হয় যে এইটা নিয়ে যদি চিন্তা করেন যে কোনো, এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছে এরকম অর্গানিক উপর এবং পিএইচডি হোল্ডার অর্গানিকের উপরে করছে, এরকম কয়েকজন প্রফেসরও আমার পরিচিত আছে। যদি এগুলা তাদের নিয়েও যদি আমরা চিন্তা করি যে কিছু করা যায় কিনা, তাদের ওইখানে আমাদের কাউকে আপনারা যদি যে দেখতে পারেন অথবা তাদের এইখানে এনে কিভাবে কি করে সেরকম যদি করা যায় তাহলে সেটা হয়। আমার মনে হয় যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া উচিত আগে, কিভাবে অর্গানিক উৎপাদন করবে, কিভাবে নিজের সার নিজে উৎপাদন করবে, বাজারে নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া দরকার, সেটি আপনি জোর দিয়ে বলছেন। এবং গভর্নমেন্টের বিসেফ ফাউন্ডেশন হয়তো আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারে, যাতে করে আমাদের একটা ইন্ডিয়ার সঙ্গেও যে একটা কানেক্টিভিটি তৈরি করা, সেটা করা যেতে পারে। আপনি আরেকটা বলেছেন যে প্রোডাকশন কস্ট বেশি এবং সেখানে প্রথম 3 বছর একটা উইথড্রল পিরিয়ডের কারণে একটা সাবসিডি প্রয়োজন হয়, সুতরাং যদি সেই সাবসিডিটা দেওয়া যেত তাহলে পরে কৃষক লাভবান হতে পারতো। এবং আমার কাছে মনে হয়েছে যে কৃষক সমিতি করা, ওখানে হরিয়ানার যে উদাহরণটা আপনি দিলেন এবং এখানে 10,000 কৃষককে নিয়ে আপনি যে কাজটা করছেন 10,000 একর জমিতে, সেটাও তো একটা সমিতির মতো করে করবেন আশা করি। তো সেই জন্য একটা সমিতিবদ্ধ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই একটা উদ্যোগ থাকা দরকার বলে মনে হয়। তো আমাকে শেষ করতে হবে, আমি স্যারের কথা শুনবো, তার আগে একটু শহীদ মাহমুদ, এক বাক্যে কোনো কিছু বলার আছে আপনার? কোনো সুপারিশ? জি, শুনতে পাইনি। কোনো সুপারিশ আছে আপনার? কি করণীয়? রাষ্ট্রের কাছে কোনো সুপারিশ, সরকারের কাছে কোনো সুপারিশ বলতে চান আজকের অনুষ্ঠান থেকে? আচ্ছা, এখন সুপারিশের মধ্যে হলো যে আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যারা আমরা কাজ করতেছি বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আমরা আছি, তো আমরা যেন আমাদের কিন্তু চাহিদা খুব বেশি না, আমাদের যাতে খুব সহজ শর্তে সহজ ভাবে
কিছু সহযোগিতা যেন সবাইকে করে, যেন আমরা টিকে থাকতে পারি এবং আমরা যেন ভালো কিছু করতে পারি। সহজ শর্তে সহযোগিতা দেওয়া। জি সাজ্জাদ, আপনার কোনো কিছু সুপারিশ আছে? জি ভাই, আমার একটা প্রশ্ন আছে আর একটা সুপারিশ আছে। সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে জনরল অফিসারের যে মনোজাগতিক পরিবর্তন, যে কোনো কাজের জন্য ভালো কাজের মনোজাগতিক পরিবর্তন খুব জরুরি। যদি মনোজাগতিক পরিবর্তন হইতো তাহলে শহীদ মাহমুদের দোকানটা যেখানেই থাকুক না কেন, কাস্টমার কিন্তু সেখানেই যাওয়ার কথা, যে আমি ভালোটা চাই। এটা কলেজের পিছনে হলো, সেখানে মানুষ যেতে পারে না, সেটা না। আমার ডিমান্ডটা ভালোটা, যদি আমার একটু দূরে যেয়ে দিতে হয় তাহলে মনোজাগতিক পরিবর্তন হয়নি দেখে দোকানটা চলেনি। এটা হলো আমার কাছে মত। আর একটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো বাজার ব্যবস্থার মধ্যে একটা সিন্ডিকেট থাকে, কিন্তু আমাদের আমি যদি মনে করি কৃষক বা উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত আমি ভালো জিনিস চাই, নিরাপদ জিনিস চাই, এই ডিমান্ডটা যদি তৈরি হয়, এই মনোজাগতিক পরিবর্তন যদি হয়, তাহলে মাঝখানে যে সেগমেন্ট গুলো আছে সবগুলো ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাজ্জাদ। স্যার, আমরা আপনার কথা শুনবো। আজকে শিপু ভাই উনি বলেছেন যে আপনি চাইলে পরে হয়তো মাননীয় মন্ত্রীর কাছে কথাগুলো তুলে ধরতে পারেন। আমি একটু খালি মনে করিয়ে দেই যে আপনি জানেন যে আগামী জুন মাসে বাজেট হবে এবং সেই বাজেটের প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। ফলে বিসেফ ফাউন্ডেশন নাগরিক সংগঠন হিসেবে এই চিন্তা ভাবনাগুলো, বিশেষ করে এই যে নিরাপদ খাদ্য উৎপাদনে ভর্তুকির যে কথাটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বলছি, সেটা নিয়ে বোধহয় এখনই আমাদের একটু কথা বললে মাননীয় মন্ত্রী মহোদয় হয়তো বিষয় বা সরকার বিষয়টি হয়তো বিবেচনায় নিতে পারে। কেননা 14,000 কোটি টাকার বাজেটে 8,000 কোটি টাকা প্রায় হচ্ছে আপনার রাসায়নিক সারের জন্য ভর্তুকি থাকে। সেই জায়গাটায় জৈব সারের জন্য কিছু ভর্তুকি বাড়ানো যায় কিনা সেটা। আজকে আমাদের দর্শকদের অনেকেই চমৎকার চমৎকার সব মন্তব্য করেছেন এবং প্রণব সাহা তিনি শিপু ভাইকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো সাহায্য লাগলে তিনি করবেন। প্রণব সাহা বলেছেন, ধন্যবাদ প্রণব দা আপনাকে। সাইফুল আজম খান তিনি বলেছেন যে নিরাপদ সবজি, অন্তত 100 জনের সাথে কথা বলে উনি দেখেছেন যে তারা নিরাপদ সবজি উৎপাদন করে সেটা বিক্রি করে অনিরাপদ সয়াবিন কিনে খায়। দ্যাটস ইন্টারেস্টিং। ওখানে মনোজাগতের কথাটা খুব জোর দিয়ে আসে। তো যাই হোক স্যার, আপনার সমাপনী বক্তব্য শুনতে চাই এবং সুপারিশ শুনতে চাই। আমি একটু বলে রাখি, একজন কেউ জানতে চাচ্ছিলেন যে আমি যে সেমিনারের কথাটা বলছি সেটি কোথায় হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আগামী 18ই ফেব্রুয়ারি তারিখে তারা একটি জাতীয় সেমিনার আয়োজন করেছে। সেই সেমিনারটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে। বিসেফ ফাউন্ডেশন সেই অনুষ্ঠানে থাকবে, আমিও থাকবো, আমাদের অনেকেই থাকবেন। আমরা চেষ্টা করব যদি কথা বলার সুযোগ পাই তাহলে এই প্রান্তজনদের কথাটা সেখানে খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই। সেই জন্যই আজকে আপনাদের কথাগুলো শোনার খুব বিশেষ আগ্রহ, যে আপনাদের কথাগুলো যাতে আমরা ওই দিন ওখানে বলতে পারি, যাতে একটা যেহেতু জাতীয় সেমিনার সেখানে যেন আমাদের তৃণমূলের কথাগুলো প্রতিফলিত হয়। স্যার, আপনিও একটু গাইড করবেন স্যার, যদি কোনো কিছু আমাদের পরামর্শ দেবার থাকে। তবে ওই যে ভদ্রলোক নারায়ণগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে মানে উনি যেতে চান, সে কথাটাও বলেছেন, কিন্তু আমার ধারণা যে এটা অনেক দেরি হয়ে গেছে। মানে কারণ ওটা শুধু দাওয়াত পত্রের বিনিময়ে, যারা নিমন্ত্রিত অতিথিরাই ওখানে থাকবেন। আগের থেকে জানলে হয়তো আতাউর রহমান মিটন চেষ্টাই করতে পারতো আপনাকে, আপনার জন্য একটা দাওয়াত পত্র আপনাকে নিমন্ত্রণ করতে। ওনাদেরকে বললেই হতো। আতাউর রহমান মিটনের কথায় অনেককে দাওয়াত করেছে আর কি। কিন্তু এখন মানে দুদিন বিসেফ ফাউন্ডেশন, মানে যাই হোক আর কি, বিসেফ ফাউন্ডেশনের অনুরোধে। তো এখন কিন্তু জামান সাহেব আপনার এটা মনে হয় আসলে খুবই দেরি হয়ে গেছে। এই 2 দিনের মধ্যে আর এটা করা সম্ভব হবে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকের এই মানে যে এই যে নেটওয়ার্কের সমস্যার দিয়েই আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের বাংলাদেশের নেটওয়ার্কের সমস্যার মতোই সমস্যা। নিরাপদ খাদ্য নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছে, কিন্তু তারপরেও মানে কারো যেন ইয়ে হচ্ছে। শহীদ একটু মাইকটা মিউট করে দিলে হবে না? এখন বাকিরা একটু মাইক গুলো মিউট করে দেন, মানে অনেক ইয়ে হচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের এই যে নেটওয়ার্কের সমস্যা যেরকম, ওরকমই আসলে বিনা তারেরটাই এত সমস্যা। যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে, মানুষের সাথে মানুষের যোগাযোগের ইয়ে লাগে, সেই জায়গা থেকে আরো কত সমস্যা আর কি। তো ফলে এটা আমাদের এটা দিয়ে এটা একটার সঙ্গে আর একটা তুলনা হয় না। কিন্তু আমি বলছি যে আমাদের দেশে আসলে কতটুকু আসলে কোনো ভালো কাজ করতে যাওয়া কত সমস্যা রয়ে গেছে। কিন্তু তার মধ্যেও
আপনারা যারা চেষ্টা করছেন, যে সমস্ত কৃষক আপনাদের সাথে আপনাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কাজ করছেন, এবং সরকারি প্রতিষ্ঠানও চেষ্টা করছে, শুধু মানে আপনারাই নয়, সরকারি প্রতিষ্ঠানও চেষ্টা করছে, সবার দ্বারা যে সমস্ত কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং তারপরে আশা করছি যে এই সমস্যাগুলো এখন আমরা জানার চেষ্টা হচ্ছে, আমরা বিসেফ ফাউন্ডেশন চেষ্টা করছি, হয়তো আরো অনেকেই চেষ্টা করছে সরকারের সঙ্গে কথা বলার। আমরা চেষ্টাই করব যে আপনাদের কথাগুলো তুলে ধরতে, কিন্তু যেটা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথাগুলো বলতে গেলে আমাদের একটা স্পষ্ট একেবারে আমরা কি সমস্যা কি চাই এটার একটা লিপিবদ্ধ করা দরকার, এবং সেটা হলে পরে তখন ওনার সঙ্গে কথা বলতে আমাদের সহজ হবে। রাইট। আমি একটা জায়গায় মানে আমার মনে হয় যে সবার কাছে পরিচিত ক্লিয়ার করা দরকার, আমরা দুটো শব্দ ব্যবহার করতেছি, নিরাপদ খাদ্য, আর একটা শব্দ ব্যবহার করতেছি অর্গানিক। এই দুটা আমরা একটার পরিবর্তে আর একটা ব্যবহার করে ফেলতেছি, কিন্তু দুইটার ভিতরে কিছুটা হলেও তফাৎ আছে। সেটা হলো যে আমরা অন্তত আমাদের এই ব্যবহারিক দিক থেকে আমি বলছি যে মানে হয়তো আসলে অর্থ একই, কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে ব্যবহারিক কারণে দুইটার ভিতরে একটু তফাৎ তৈরি হচ্ছে। সেটা হলো, একটা হলো যে অর্গানিক যখন বলতেছি তখন তার সুস্পষ্ট গাইডলাইন রয়ে গেছে, এবং সেখানেও মানে সেটা অবশ্যই নিরাপদ, মানে সকল অর্গানিকই জানা মতে নিরাপদ, যদি সেই অর্গানিকের মধ্যে আবার কোনো লেড মিশ্রিত পানি দিয়ে সেচ না দিয়ে থাকেন। সেটা আপাতত মনেই হতে পারে যে নিরাপদ, কিন্তু আসলে নিরাপদ নাও হইতে পারে। তো এই জন্য নিরাপদতার কতগুলো গাইডলাইন আছে অর্গানিক ফুডের। আমরা ব্যবহারিক কারণে এবং জিনিসটাকে একটু সহজ করার কারণে যখন নিরাপদ শব্দটা ব্যবহার করতেছি, এটা অর্গানিকও হতে পারে, অর্গানিক ছাড়াও কিন্তু হতে পারে, যেখানে মূল জায়গাটা হলো ক্ষতিকারক কোন রকমের কেমিক্যালস, ক্ষতিকারক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না, এবং তার জন্য মূল জায়গাটা হলো কীটনাশক বা বালাইনাশক, অথবা আগাছা দমনের জন্য নাশক, অথবা পাকানোর জন্য কেমিক্যালস, অথবা ভেজাল দেওয়ার জন্য কেমিক্যালস, অথবা স্বাদ করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যালস। এই সমস্ত জায়গাগুলা হলো মানে আমাদের মূল। আমরা নিরাপদ যখন টাইটেল দিতেছি, অর্গানিকও থাকবে, কিন্তু অর্গানিক না হলেও এই সমস্ত জায়গাগুলো যদি ফুলফিল করতে পারে যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল দিই নেই, কোনো ভেজাল দেই নেই, কোনো রকমের কীটনাশক ব্যবহার করি নেই, কোনো রকমের উৎপাদনের সময় কোনো রকমের কোন রকমের কেমিক্যালস অথবা বালাইনাশক, ঘাস মারার জন্য যেগুলো কেমিক্যালস, ওটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। এই সমস্ত জিনিসগুলো যাতে ব্যবহার না করি, ফলে সব অর্গানিক ফুড কি নিরাপদ? আমি একটু আগেই প্রণব বলেছি যে সব অর্গানিক সাধারণত নিরাপদ, কিন্তু নিরাপদ নাও হতে পারে, কারণ হলো যে অর্গানিকের ভিতরে ভেজাল এবং ভাজলে আর নিরাপদ থাকলো না। ট্রু। আমি এটাও বলেছি যে আপনি যদি ফ্যাক্টরির যে থেকে বর্জ্য আসতেছে সেটা দিয়ে যদি সেচ দেন, অথবা যদি ভেজাল পানি দিয়ে অনিরাপদ পানিতে যদি সবজিটা ধুয়ে নিয়ে আসেন, নিরাপদ লাউ শাক করলেন, তারপরে নিয়ে আসলেন ড্রেনের পানি দিয়ে সেটা ধুয়ে নিয়ে আসলেন, ফলে এই জায়গাটায় আমাদের কিন্তু কথাটা খালি উৎপাদনে নয়, উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা সব জায়গাটার হলো ক্রাইটেরিয়াটা করতে হবে। ফলে এই জায়গাটা আমরা যেন একটু খেয়াল রাখতে পারি যে নিরাপদ খাবারের কথা বলতেছি, সেটা উৎপাদনের সময় শুধু নয়, পরবর্তীকালে, এবং সেটা যে শুধু কেবলমাত্র অর্গানিক হতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু এইটুকু আপনারা একটু খেয়াল করবেন। এখন মূল কথাটা আসতেছি, আমাদের চ্যালেঞ্জ সমূহ অবশ্যই সাজ্জাদ বলেছে, আমাদের মানে মন মানসিকতার ভিতরে মন মানসিকতার পরিবর্তন। যে আমি কালকে কারোর সঙ্গে কথা বলছিলাম যে আমাদের
পুরা জায়গাটা, ওখানেও একটা জিনিস রয়েছে। আমরা খুব ঘন ঘন বলতেছি সচেতনতা বৃদ্ধি করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা যে কোনো জায়গায় শুনেন আমাদের সচেতনতা বৃদ্ধির কথা বলছি। সচেতনতা অবশ্যই বৃদ্ধি করতে হবে, অবশ্যই, এটা ছাড়া তো হচ্ছে না। আমি যদি নাই জানি তাহলে আমি বাকি কাজগুলা করব কি করে? ফলে আমাকে সচেতন হইতে হবে, আমাকে জানতে হবে। কিন্তু সচেতনতার যে আঙ্গিক গুলো আছে সেটাও খেয়াল করতে হবে। সচেতন হলাম, কিন্তু আমার ওই যে সাজ্জাদ বলছে মনোজগতের ভিতরে পরিবর্তন হইল না, তাহলে পরে সচেতন থেকে লাভটা কি? আর সেই পরিবর্তনটা যদি স্থায়ী, আমার আচরণে, আমার অ্যাটিটিউডে স্থায়ী যদি পরিবর্তন না আনে, তাহলে হলো কেমনে? উদাহরণস্বরূপ আমরা বারবার ব্যবহার করতেছি, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকতেছে যে আমাদের এটা খেলে ক্যান্সার হয় বা মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু এটা সচেতনতা বৃদ্ধির জন্য যথেষ্ট। যে কিনতেছে সেও দেখতেছে এটা আছে, সে জানতেছে, কিন্তু তার মনের ভিতরে পরিবর্তন হচ্ছে না যে আমি এটা খাইলে পরে খারাপ। এবং সেটাও যদি পরিবর্তন হলেও আমি এটা কিনবো না, এটা আরেকটা স্তর। আমার আচরণের স্থায়ী ব্যবহার হবে আমার এটা। এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার, সবাই মিলে দরকার। ওইখানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না। ওইটা যদি হইতো ঠিক মতো, তাহলেই যে শহীদের যে দোকানটা, সে যেখানেই হোক না কেন, মানুষ ঠিকই চলে যেত ওখানে। প্রবর্তনা তো বেশি দোকান নাই, আনাচে কানাচে দোকান নাই। প্রবর্তনার দোকান দুইটা, এখন বুঝি দুইটা মাত্র। সেই প্রবর্তনার দোকানে মানুষ যাচ্ছে না। আপনার ওরকম যদি আপনি আবার আপনার মনের ভিতরে আপনি মিষ্টি কেনার জন্য যেরকম মিষ্টির দোকান কই আছে খুঁজে খুঁজে সেখানে চলে যাইতেছেন, মাছির মতো চলে যাইতেছেন, তো ওরকম আমার দরকারটা হলো আমাদের মনের ভিতরে পরিবর্তন। ফলে আমি শাকির সাহেবের সঙ্গে, শাকির হোসেন সাহেবেরটা এখন স্ক্রিনে আসছে, ও কথাটা বলতামই যে প্রণোদনা, এইগুলোর জন্য যে প্রণোদনার চেয়ে বিপণন প্রক্রিয়া সহযোগিতা বেশি প্রয়োজন। একটা হলো সচেতনতা, মনোজগতের পরিবর্তন, ছোট বাচ্চার থেকে আরম্ভ করে সবার ভিতরে যদি তুলি, এবং নৈতিকতা যদি আসে যে আমি ভেজাল দেব না, এই কাপড়ের রং দেয়ার রং আমি খাবারে দেব না, রুই মাছের বাজারের মধ্যে রুই মাছ কাটবো, ওর মধ্যে আলতা দিয়ে এই ফুলকোটা রং করে দেব না, এই যে, অথবা মাছ কেটে নিয়ে তারপরে মাছের মধ্যে একটু রং টং দিয়ে দেবো না যে তার টাটকা দেখানোর জন্য। এই টোটাল জায়গাটার ভিতরে সব জায়গায় করা দরকার। ফলে প্রণোদনাটা হয়তো দরকার আছে কোথাও কোথাও, কিন্তু প্রণোদনার চেয়ে দরকার হলো আমার বাজার ব্যবস্থাপনা, আমার গ্রাহক তৈরি করা, এই সমস্ত জায়গাগুলো বেশি প্রয়োজন। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিবর্তন আনা দরকার। ফলে কাল পরশু দিনের অনুষ্ঠানে আমার মনে এই কথাগুলা, আনুষ্ঠানিক শিক্ষা, বাচ্চাদের শিক্ষা বলতে খালি আমরা স্কুলের যে সিলেবাস চেঞ্জ করে ফেলাবো তা নয়। স্কুলের সিলেবাস চেঞ্জ করলেও আসলে কাজ না হতে পারে, কারণ হলো শিক্ষকরাই যদি ঠিক মতো ডেডিকেটেড না হয় কি শিখাবে? আবার স্কুল থেকে শিখে আসলো এই কি যেন ওই যে ফুসকরা পানি থাকে, কোকা কোলা খাইও না, কিন্তু বাপে নিয়ে গেল কোকা কোলার দোকানে নিয়ে একটা ডাব খাওয়ার চাইতে চল কোকা কোলা খাই আজকে, এই যদি পরিস্থিতি হয়ে থাকে। ফলে আমাদের এই জায়গাগুলো আমাদের বলার দরকার যে জাতীয় শিক্ষানীতি, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষা সব জায়গাতেই এটা আনার দরকার, এবং পলিসি দরকার যে সমস্ত যে যারা অনিরাপদ খাবার বিক্রি করতেছেন তাদেরকে উপরে নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি রেগুলেটরি বডি, সেই রেগুলেটরি বডিটা তারা আইন যেগুলো আছে তাদের কাছে স্ট্যান্ডার্ডস রয়ে গেছে, সেগুলো যাতে প্রয়োগ হয় সেগুলোর জন্য যাতে করে সঠিকভাবে এটার জন্য করার দরকার। প্রণোদনার ব্যবস্থা কোথাও কোথাও লাগতেই পারে। আমরা বলছি যে এই যে অর্গানিক ফার্টিলাইজার বের কথা, জৈব সার, সেটা অবশ্যই জোর করে বলার দরকার আছে। বাজারজাতকরণের ব্যবস্থায় প্রণোদনার দরকারই আছে। আমরা বলতেই চাই যে আপনি সরকার আমাদের বিভিন্ন জায়গায় অর্গানিক নিরাপদ খাবার বিক্রির জন্য আপনি জায়গা করে দেন, যেখানে আমাদেরকে অন্তত পক্ষে এই 4 লাখ 5 লাখ টাকা দিতে হবে না একটা দোকান নেয়ার জন্য। এই জায়গাগুলোতে আসলে যে আমরা যাতে ভ্যালু চেইনটাকে যাতে সুসংহত করতে পারি, আর সেই সাথে যে যে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যে সমস্ত ইনপুট লাগে, একটা বলা হচ্ছে জৈব সারের জন্য আমরা বলতেছি যে প্রণোদনার কথা বলছে, কিন্তু আমাদের যে নিরাপদ বালাইনাশক
এখন তৈরি হচ্ছে। ইয়েলো ট্র্যাপ রয়েছে, ইয়েলো কি যেন, ইয়েলো স্টিকি নোট, এই আঠা দেওয়া কাগজ থাকতেছে, অথবা বিভিন্ন বায়ো পেস্টিসাইড তৈরি হচ্ছে, অথবা বোটানিক্যালস আছে। এই সমস্ত জায়গাগুলোকে যাতে, ওদিনে শুনছিলাম নিশিন্দা দিয়ে কীটনাশক তৈরি করতেছে, এই সমস্ত জায়গাগুলোর উপরে গবেষণা এবং সেটার ব্যবসা যারা করতে চান তাদেরকে প্রণোদনা দেওয়া দরকার আছে, যাতে করে তারা এই সমস্ত উৎপাদন করতে পারেন এবং সেগুলো যাতে বাজার ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারেন, কারণ ওটাও তো আবার বিক্রি করতে হবে তাদেরকে। ওই জায়গাটাও হয়তো প্রণোদনা কাজ করতেই পারে, যে যারা নিরাপদ এই সমস্ত খাদ্য উৎপাদনের জন্য যে সমস্ত ইনপুট, তার গবেষণার জন্য ইনভেস্টমেন্ট দরকার, এবং সেইগুলা কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকীকরণ এবং বাণিজ্য ব্যবস্থাপনার জন্য বলতেই পারে সরকার যে আমি 5 বছর ইনকাম ট্যাক্স নেব না, তোমরা এইগুলাতে ইনভেস্ট করো। উদ্যোক্তা তৈরির জন্য বলতেই পারে তুমি 4% লাভে তুমি ঋণ পাবা যদি এগুলা করতে পারো। এই সমস্ত জায়গাগুলোতে আসলে দেখার দরকার। আসল সর্বশেষ কথা যে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যেকের ভিতরে বড় জগতের পরিবর্তন আনতে হবে, এবং প্রত্যেকের একটা সুশৃঙ্খল, যাতে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোক্তা চেষ্টা করছেন, শহীদ করতেছে, শিবু করতেছে, খায়রুল বাশার ভাই করতেছেন, শাহিদ ভাই করতেছেন, সাজ্জাদ লতিফ করার চেষ্টা করেছে, সব এইগুলাকে যাতে এক সূত্রে গেঁথে দিতে পারি। বিসেফ ফাউন্ডেশনের মতো মানুষ আমরা যারা চেষ্টা করতেছি, আমাদেরকে যাতে এক সূত্রে আমরা গেঁথে দিতে পারি, আমরা যাতে এইগুলোর জন্য চেষ্টা করতে হবে সবাই মিলিতভাবে। আমার মনে হয় আমার কথাটা এখানে আমি শেষ করি। অনেক এই যে আমারও মাপ চেয়ে নেই, বুড়ো মানুষ কৃষি বিপণন অধিদপ্তরকে এভাবে কাজে লাগানো যায়। অবশ্যই সরকার ছাড়া তো হবে না, সরকারকে নিয়েই করতে হবে। খালি কৃষি বিপণন নয়, কৃষি বিভাগ আছে, কৃষি তথ্য সার্ভিস আছে, মৎস্য এবং প্রাণী সম্পদের তথ্য দপ্তর আছে, ওদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওদের গবেষণা প্রতিষ্ঠান আছে, সবাইকেই আসলে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমি গতকাল জনাব আনোয়ার ফারুকের সঙ্গে কথা বলেছি যে আমাদের এই যে একটা প্ল্যাটফর্ম আমরা করার চেষ্টা করতেছি, সেই প্ল্যাটফর্মটা উনি যাতে একটু করতে পারেন কিনা, সময় দিতে পারেন কিনা, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে পারি কিনা, যাতে করে সব স্টেক হোল্ডার থেকে সবাইকে আমরা একসাথে নিয়ে এসে একটা এই সার্বিক, খালি আমরা বললেই হচ্ছে না, আমাদের মধ্যেও একটা সেতু বন্ধন দরকার সবার মধ্যে, যাতে করে একজন আরেকজনকে সাহায্য করতে পারি। এটার জন্য ওনাকে আমি কালকে অনুরোধ করছি, যাতে করে সেটার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। আবারও বলি যে বুড়া মানুষ বেশি কথা বলে ফেলি, তো কথা বলার তো কোনো শেষ নাই। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার তরফ থেকে, এবং আমার সাথে যারা আছেন তাদের সবার পক্ষ থেকে, যে আমরা আশা করতেছি যে খুব দ্রুতই আমরা এই ভ্যালু চেনটাকে, সাপ্লাই চেনটাকে, সব অংশীদারকে নিয়ে আমরা একটা সুন্দর একটা মালা গেঁথে উঠতে পারবো। তাজুল ইসলাম বলতেছে একটা ব্র্যান্ডিং, নিরাপদ খাদ্যের ব্র্যান্ডিং হয়ে যাতে বাজারে চলে আসে, সেটাও একটা গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যে মানে স্বপ্নতে যায়, তাহলে দেখতে হবে যে এটা নিরাপদ খাবার, ওইটা অনিরাপদ খাবার। এইটা ওনাদের আমরা চেষ্টা করেছিলাম, ওনারা বলেছে আমি যদি এক জায়গায় নিরাপদ খাবার বলে দিই তাহলে কি বাকি খাবার অনিরাপদ? এইটা নিয়ে তারা, এই জন্য তারা আগাইতে চায় না। এটাও থাকা দরকার। আমি কানাডায় থাকি বর্তমানে, কানাডায় আসি। কানাডায় আমি দেখছি ওয়ালমার্টে যান, ওখানে এক পাশে রীতিমতো অর্গানিক খাবারের কাউন্টার রয়ে গেছে। তো ওই প্রায় দোকানেই এরকম রয়েছে, অর্গানিক এবং সাধারণ খাবার, কোনো তো সমস্যা হচ্ছে না। তো এটা মানে ওই যে আমার মানসিকতার ব্যাপার রয়ে গেছে, চেষ্টা করতে হবে। তো ঠিক আছে মিটন, সবাইকে ধন্যবাদ, আমি আর কথা বাড়াইতে চাই না। স্যার অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য, এবং আপনি আজকে অনেকগুলো চমৎকার বিষয় বলেছেন। দর্শকদের একটু আশ্বস্ত করে রাখি যে আপনারাও যে চমৎকার মতামতগুলো দিয়েছেন, এগুলো আসলে আমাদেরকে সমৃদ্ধ করছে। আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুরু থেকেই এই নিরাপদ খাদ্য ভ্যালু চেইন এটি জোরদার করার জন্য এবং এটিকে কার্যকরী করার জন্য আমাদের একগুচ্ছ সুপারিশমালা রয়েছে আপনাদের কাছ থেকে পাওয়া, এবং সেই সুপারিশমালাগুলো আমরা সরকারের মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রী থেকে শুরু করে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, তাদেরকে কিন্তু আমরা দিয়েছি। এবং এই যে টকশো গুলো আমরা করছি, এর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে সবসময় একটা ওই যে পালে হাওয়া লাগানোর যে বিষয়, সেই পালে হাওয়া লাগানোর চেষ্টা আমরা করে যাচ্ছি।
কারণ বোঝেন তো পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী বিষয়, পরিবর্তন একটু কঠিন বিষয়। চট করে একটা অভ্যাস, চট করে একটা সিস্টেমের পরিবর্তন করা যাবে না। আর এখানে অনেক বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকতে পারে, অনেক রকমের স্বার্থ জড়িত থাকতে পারে, ফলে সবাই সবার চিন্তা করে সুতরাং এই সমস্ত বড় বড় জায়েন্টদেরকে মোকাবেলা করে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষদের প্রয়াস, ক্ষুদ্র ক্ষুদ্র মানুষদের সম্মিলিত প্রয়াস, সেটিকে সফল করা একটু সময় লাগবে। তবে হাল ছেড়ে দেবেন না, আপনারা কেউ হতাশ হবেন না, আমরা কিন্তু পরিবর্তনের দিকেই যাচ্ছি। আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের দেশে নিরাপদ খাদ্য আইন ছিল না, নিরাপদ খাদ্য আইন হয়েছে। কর্তৃপক্ষ ছিল না, কে আইন বাস্তবায়ন করবে, একটা কর্তৃপক্ষ হয়েছে। আচ্ছা, কর্তৃপক্ষ হলো, বিধি ছিল না, বিধি হলো, বিধি হয়েছে, নিরাপদ খাদ্য দিবস হয়েছে, অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের বিভাগীয় পর্যায়ে টেস্টিং ল্যাবরেটরি করবার জন্য চেষ্টা হচ্ছে। ঢাকায় আন্তর্জাতিক মানের ক্রেডিবল একটা পরীক্ষাগার ল্যাবরেটরি করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। আমাদের বর্তমান কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি খাদ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি এই নিরাপদ খাদ্য আইনটি প্রণয়ন করেছিলেন, এবং আমরা বলি যে বর্তমানে নিরাপদ খাদ্য আইন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ব্রেঞ্চ আইন। সুতরাং এর ব্যাপারে তার একটা ব্যক্তিগত আগ্রহ রয়েছে বলে আমরা জানি। তিনি আমাদের বিসেফ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং আমাদের সভাপতির অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ। ফলে আমরা মনেই করি যে আমাদের একটা একটা ব্যালেন্সিং সিচুয়েশন রয়েছে নিরাপদ খাদ্যের পক্ষে। এবং আপনারা এটাও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের জন্য কমিটেড। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারও সেটা সুস্পষ্ট করে বলেছে। সুতরাং সব দিক থেকে একটা পজিটিভ অবস্থা আমাদের জন্য বিরাজ করছে। বৃহস্পতি আমাদের কিন্তু তুঙ্গেই আছে, সেটুকুই মনে রাখতে হবে। শুধু আমাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। স্যার যেটা বলছিলেন যে আমাদেরকে একটু সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকে একটু একতাবদ্ধ হতে হবে, একটা জাতীয় প্ল্যাটফর্ম গঠন করতে হবে। সেটাও বিসেফ ফাউন্ডেশন খুব করে চাচ্ছে যে নিরাপদ খাদ্য সহায়ক একটা প্ল্যাটফর্ম করা, যেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে টাইম টু টাইম আমরা নীতি কর্মসূচিগুলো পর্যালোচনা করতে পারবো এবং আমরা পরামর্শ তুলে ধরতে পারবো, দাবি তুলে ধরতে পারবো। আমাদের গণমাধ্যম আমাদের সঙ্গে রয়েছে, প্রণব সাহা তিনি এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে রয়েছেন, তিনিও বিসেফ ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য। দেশ বিদেশ থেকে আপনারা যারা আছেন, জিয়াউল হক বাবলু ভাই সহ আপনারা যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহিন ভাই, হ্যাঁ সুপ্রভাত। শাহিন ভাই, সাজ্জাদ লতিফ, খায়রুল বাশার এবং শহীদ মাহমুদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাশার ভাইয়ের কথা আজকে শুনতে পারলাম না পুরোপুরি, আপনাদেরকে আবার নিশ্চয়ই আমরা কথা বলবো। আমরা এই লড়াইয়ের মধ্যে আছি, কথা বলতে পারি বা না পারি, আমরা আসলে একসাথেই আছি। আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন। সকলের সাফল্য কামনা করে আজকে বিদায় নিচ্ছে। আগামীকাল বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত সাপ্তাহিক সভা উপলক্ষে আমাদের টকশো বন্ধ থাকবে এবং আমাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে 2 দিন ছুটি থাকার কারণে পরবর্তী শনিবার, দ্যাট ইজ 20 তারিখে আমরা শনিবারের দিন আপনাদের সাথে আবার মিলিত হব। আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলকে ভাষা শহীদ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের জন্য আমরা শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।